খেয়াল করো কোয়েশ্চেনটা। I found a box in the room, the box was too heavy for। দেখো এই সেম কোয়েশ্চেনটা দুইটা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2019। বেসিক্যালি ঢাকা বোর্ড 2019 মানে হচ্ছে লাস্ট যে পার্টিকুলার যে কোয়েশ্চেনটা হয়েছে এইচএসসি এর পরে কিন্তু কোনো ইংলিশ এক্সাম হয় নাই, রাইট? এর পরে কোনো ইংলিশ এক্সাম হয় নাই। তাহলে দেখো এই সেম লাইন সেম কনটেক্সট দুইবার আসা কোয়েশ্চেন। তাহলে তোমরা যারা আমাকে আস্ক করো যে ভাইয়া কোয়েশ্চেন কি রিপিট হয়, তোমরা নিশ্চয়ই অ্যান্সারটা পেয়ে গেছো যে কোয়েশ্চেন রিপিট হয় কিনা। তাহলে একটু খেয়াল করো, এখানে আমি একটা জিনিস রেখেছি, দেখো এখানে একটু বোল্ড করে টু হেভি, খেয়াল করো টু হেভি। তোমরা ছোটবেলা থেকে একটা রুলস পড়েছো, সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে টু ডট 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 টু, এই রুলসটা, তাই না? কার কার মনে আছে বলো? তাহলে এই রুলসটা যখন তুমি পড়ো তোমার মাথায় কি থাকে? মাথায় দুইটা জিনিস থাকে, যে বেসিক্যালি এই টু এর পরে কি হয় আর এই টু এর পরে কি হয়। সো চলো একটু চিন্তা করি যে টুটা অ্যাকচুয়ালি কি। টুটাকে আমরা অ্যাডভার্ব বলি। কি বলি আমরা? অ্যাডভার্ব বলি। আবার যখন মডিফায়ার্স পড়েছিলাম তখন এই টুটাকে আমরা বলতাম ইন্টেন্সিফায়ার। কি বলতাম বলো তো? ইন্টেন্সিফায়ার। আচ্ছা, তার মানে কোন একটা ঘটনাকে এই পার্টিকুলার ওয়ার্ডটা ইন্টেন্সিফাই করে। কি করে? ইন্টেন্সিফাই করে, তার মাত্রাটা একটু বাড়িয়ে দেয়। তার মাত্রাটা কি করে? বাড়িয়ে দেয়। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, এই অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসে থাকে। কি বসে থাকে? লেখো আমার সাথে সাথে লেখো, অ্যাডভার্বের সাথে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখো এই টু এর পরে কি আছে? এই যে হেভি, হেভি নামক অ্যাডজেক্টিভটা আছে, রাইট? আচ্ছা, তারপরে ভাইয়া এখানে ফর আছে। ফর একটা কি? ফর একটা প্রিপোজিশন। ফর হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এই যে টুটা, এই টুটার পরে ভার্বের কোন ফর্ম বসে জানো? ভার্বের বেস ফর্ম বসে, কারণ এটাও একটা প্রিপোজিশন। তাহলে আমাকে বলা হয়েছে যে একটা বক্স আমি পেয়েছিলাম রুমের মধ্যে। ধরো এই রুমে আমি আছি, এই রুমে আমি একটা বক্স দেখলাম এবং এই বক্সটা অনেক হেভি ছিল, টু হেভি ফর মি টু ক্যারি, ফর মি টু হোল্ড অন, যে কোনো কিছু আমরা বলতে পারি। তাহলে দেখি কি আছে আমাদের উত্তরটা? ফর মি টু লিফট। ভাইয়া এই মিটা কোথা থেকে আসলো? এই মিটা বেসিকলি আসলো এই আই থেকে। আই হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম এবং এই মিটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম। দেখছো? তাহলে ব্যাপারটা খুবই সিম্পল হয়ে গেল আমাদের জন্য, ব্যাপারটা একদম সিম্পল হয়ে গেল। তাহলে কি হলো? যে আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু লিফট। দেখো এই ধরনের কোয়েশ্চেন যদি এইবার আসে তুমি কিন্তু 1 মার্কস পেয়ে যাচ্ছ, বেশি কষ্ট করতে হবে না, কিন্তু 1 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। 5টা আসবে, 5টা সঠিক উত্তর দিতে পারলেই 5 মার্ক। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের থিওরিটা কি? একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, একটা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সেন্টেন্স হয়তো কিছু কোয়েরি থাকবে। সো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে ক্লজ। বলো কি বলছি? দেখবা বইটা খুলেই দেখবা, বইটা খুলেই দেখবা, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে কি? ক্লজ, আর কিচ্ছু না। তাহলে আমরা এখানে যা ইউজ করলাম এটা ওয়ান কাইন্ড অফ হোয়াট? ইট ইজ ওয়ান কাইন্ড অফ হোয়াট বলো তো? ফর মি টু লিফট। এটা এটা এক ধরনের কি বলতে পারবা কেউ? কমেন্টে একটু বলো তো, এটা কি ক্লজ নাকি ফ্রেজ? আমাকে একটু কমেন্ট করে বলো। আই উইল সি যে কে বলতে পারতেছে এখানে। ঠিক আছে? তাহলে সেম জিনিসটা দেখো, সেম জিনিসটা তোমরা কমেন্টে অ্যান্সার দাও, আমি দেখতেছি। সেম জিনিসটা, দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম। সব সময় কমপ্লিটিং সেন্টেন্স হোক, রাইট ফর্মস অফ ভার্বস হোক, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি? এই প্যাটার্ন গুলো দেখবা, সেন্টেন্সের প্যাটার্ন। এই যে কুড আছে বাবা, কুড হচ্ছে একটা মোডাল ভার্ব, তাই না? কুড হচ্ছে কি? একটা মোডাল ভার্ব। তাহলে কুড যদি একটা মোডাল ভার্ব হয়, বেসিক্যালি মোডাল ভার্ব গুলোর সাথে টেন্সের কোনো সম্পর্ক নেই। কি নেই? টেন্সের কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা হয় মজার ব্যাপার সেটা হচ্ছে এই যে কুড ওয়ার্ডটা, এইটা মূলত একটা সেন্টেন্সে বসলে আমরা পাস্ট ফর্মকে চিন্তা করি। কোন ফর্মকে চিন্তা করি? পাস্ট ফর্মকে। ভেরি গুড, ভেরি গুড। ফ্রেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর উত্তর দিয়েছো তুমি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা না ক্লজ না, দিস ওয়াজ নট আ ক্লজ ফর মি টু লিফট। এটা ক্লজ না, এটা একটা ফ্রেজ ছিল। কেন ফ্রেজ ছিল? কারণ এখানে শুধুমাত্র কি ছিল? অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন আর ইনফিনিটিভ। আর আমরা কি জানি যে সাধারণত একটা ক্লজ হতে হলে অ্যাট লিস্ট আমাদের একটা সাবজেক্ট আর একটা কি থাকতে হয়? একটা ভার্ব থাকতে হয়। গট ইট? যারা যারা ফ্রেজ উত্তর দিয়েছো তাদেরকে স্যালিউট।
ভেরি গুড। তাহলে দেখো সেম জিনিসটা, এই কুড থাকার কারণে ঘটনাটা ভার্বের পাস্ট ফর্মে চলে গেছে। এখন দেখো দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম। ধরো তোমাদের তো বাংলা সাবজেক্ট আছে তাই না? সো বাংলা সাবজেক্ট থাকলে কি হয় আলটিমেটলি যেটা হয় যে আমরা চিন্তা করি বাংলা পড়ার সময় যে আমাদের কি পোয়েম মুখস্থ করতে হবে। সো দেখো দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট। তাহলে দেখো আবারও সেই টু, এই যে টু, এই টু এর পরে কি আছে ডিফিকাল্ট, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখন কি উত্তর হবে বলো, কি উত্তর হবে? কি উত্তর হবে? আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে খেলাটা শেষ করে দিব। তাহলে খেলাটা শেষ হবে এইরকম করে, ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম কেন হলো? এখানে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, খেয়াল রাখবে স্টুডেন্টস এখানে কি, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই আমরা এখানে কি লিখেছি them লিখেছি, for them to understand। তাহলে বুঝতে হবে ব্যাপারটা। yes নন ফাইনাইট ভার্ব লাগে, নন ফাইনাইট ভার্ব থাকার কারণে এটা ফ্রেজ আলটিমেটলি। সো নো প্যারা, নো ওয়ারিজ। তাহলে এই যে সিচুয়েশনটা, এটাও দেখো ঢাকা বোর্ডে। সো দেখা যাচ্ছে ঢাকা বোর্ডের যারা আছো এই ক্লাসটা দেখবা, তারা এটা মাথায় রেখো যে ঢাকা বোর্ডে কিন্তু খুব প্রায় এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়, এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়। তো তুমি যদি একটু খেয়াল করো তাহলে হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলতেছো টু রিড, না, যেহেতু বলছে যে আলটিমেটলি এটাকে মেমোরাইজ করতে পারতেছে না, হয়তো সেই কবিতাটাই বুঝতেছে না, এই কবিতাটাই সে কি করতে পারতেছে না, বুঝতেছে না। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান, এটা দাও, এটা आंसर দাও। আই ওয়াজ টু ইয়ং টু। আই গেস যারা এইচএসসি 23 ব্যাচেরও আছো তারও একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে আই ওয়াজ টু ইয়াং টু, মাদার ইন ম্যানভেল যেমন একটা কি আছে আমাদের গল্প আছে, ঠিক তেমনি আরেকটা গল্প ছিল লাঞ্চন, যেটা তোমাদের আপাতত নেই। সো 22 ব্যাচের যারা ছিল তাদের হচ্ছে মূলত ওই ফুড অ্যাডাল্টারেশন যে ইউনিটটা ছিল ইংলিশ ফর টুডে বইয়ের, সেখানে এই পার্টিকুলার গল্পটা ছিল লাঞ্চন। সো এখানে দেখো আই ওয়াজ টু ইয়াং, ওই যে ইয়াং রাইটারটা ছিল সেইভাবে বলতেছিল, আলটিমেটলি একটা একটু ধরা টরা খাইছিল আর কি, খাওয়ার পর বলতেছে আই ওয়াজ টু ইয়াং টু ইগনোর দ্যাট উইমেন, I was too young to say no to that women। সো অনেক সময় হয় না তোমরা অনেক তরুণ, সো যেটা দেখা যায় যে অনেক সময় কোন একজন ইয়াং উইমেন অথবা গার্ল যদি তোমাকে কি করে অ্যাপ্রোচ করে, ইউ ফিল নো বলবো নাকি বলবো না। সো দিস ইজ দ্য থিং, আই ওয়াজ টু ইয়াং। সো এই যে আমার টু আছে, আমি জাস্ট কি করব, আমি ভার্বের বেস ফর্ম ইউজ করব, দ্যাটস ইট। তাহলে অ্যানসারটা কি হতে পারে, আই ওয়াজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটিজ অফ লাইফ। এখানে এটা লিখছি, বাট চাইলে আমরা লিখতে পারতাম I was too young to understand her। দেখো এটাও লিখতে পারতাম, understand her motive, এটা লিখতে পারতাম। আবার লিখতে পারতাম I was too young to say no to her, or no to that women। যে কোনো ভাবে চাও তুমি লিখতে পারো, যে কোনো ভাবে চাও। এখন একটা কমন কোয়েশ্চেন আমাকে স্টুডেন্টরা করে, understand all the completion of society। No, it is not completion, this is complexities। দেখো তুমি যদি এই কঠিন ওয়ার্ড ইউজ করতে না চাও, নো ম্যাটার, কঠিন ওয়ার্ড ইউজ করতেই হবে এমন কোনো কথা নেই। আই ওয়াজ টু ইয়াং টু ম্যারি হার, ও নট ব্যাড, বিকজ এখানে তো অন্য কোনো কিছু নেই, সো ইউ মে ইউজ দিস, নো প্রবলেম। সুন্দর লিখেছ, নট ব্যাড, থামস আপ, সুন্দর লিখেছ, ভেরি গুড। তাহলে আসো, ভেরি গুড। তাহলে আসো, এই পার্টিকুলার জিনিসটা আমরা বুঝতে পারছি। আই ডোন্ট থিঙ্ক এটাতে আর টাইম ওয়েস্ট করে আমাদের কোনো লাভ হবে। সো টু ডট 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 টু শেষ, ডান, টু ডট 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 টু শেষ, ডান। এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে সো ডট 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 দ্যাট। কি পড়বো আমরা এখানে, এই যে সো ডট 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 দ্যাট। তোমরা কারা কারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করেছো আমাকে বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাদের কাদের মনে আছে? আমি জানি শর্ট সিলেবাসের কারণে অনেকে এগুলো ভুলে টুলে শেষ, কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। সো আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতাম, কি করতাম আমরা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতাম, তখন একটা মজার জিনিস হতো। সেটা কি, এই যে টু ডট 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 টু, এই দেখো টু ডট 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 টু, এটা অ্যাফার্মেটিভে বসতো, এবং এটার পরিবর্তে আমরা সো ডট 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 দ্যাট বসাতাম। কার কার মনে আছে বলো, রেইজ ইওর হ্যান্ড, যার যার মনে আছে রেইজ ইওর হ্যান্ড, ভেরি গুড। তাহলে এখন চিন্তা করো, হ্যাবিট অফ ইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট ফর গুড হেলথ।
খুব ইম্পর্টেন্ট। দেখো সুন্দর একটা লাইন লিখছে, কি লাইন লিখছে, যে হ্যাবিট অফ ইটিং, তার মানে খাদ্যের অভ্যাস, খাদ্যাভ্যাস, ইজ অলসো ইম্পর্টেন্ট, ইজ অলসো একটা অ্যাডভার্ব, ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভের খেলাটা দেখতেছি, তাই না? তাহলে গুড হেলথের জন্য খাদ্য অভ্যাস খুবই জরুরি। উই শুড ইট আ ব্যালেন্স ডায়েট। ওকে, তাহলে আমাদের উচিত একটা ব্যালেন্স ডায়েট কি করা, খাওয়া। তাহলে এখানে এই যে ব্যালেন্স ডায়েটটা, যেখানে ডায়েট হচ্ছে একটা নাউন, ব্যালেন্সড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমি কি লিখবো, কি লিখবো, মাথায় আসে না, মাথায় আসে না, কি লিখবো, ব্যালেন্স ডায়েট। তাহলে আমাদের সুস্থ থাকার জন্য আমাদের কি খাওয়া উচিত, ব্যালেন্স ডায়েট মেনটেন করা উচিত, নট খাওয়া উচিত, মেনটেন করা উচিত। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখতে পারি, ধরো তোমাদের জন্য একটা অ্যান্সার, যে এক শব্দে, দেখো এক শব্দে রেগুলারলি, একটা শব্দ লিখলেও তুমি মার্কস পাবা, একটা শব্দ লিখলেও তুমি মার্কস পাবা। আবার তুমি সো দ্যাট দিয়েও করতে পারো, যে সো দ্যাট উই ক্যান বি হেলদি, সো দ্যাট উই ক্যান বি হেলদি। সো এটার রুলসটা কি, এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে সো ডট 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 দ্যাট, আর একটা হচ্ছে সো দ্যাট। লিখো সবাই, খাতা কলম নাও, লিখো। এই যে সো দ্যাট আছে, সো দ্যাট এর আগে যদি ভার্বের কি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সো দ্যাট এর পরে সাধারণত আমরা কি করি, আমরা ক্যান ইউজ করে থাকি, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করি। বলো কি ইউজ করি, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। আবার দেখো এই সো দ্যাট এর সাথে যখন আমরা ভার্বের V2 বা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি, তখন এই সো দ্যাট এর পরে আমরা কি ইউজ করি, কুড প্লাস ভার্বের বেস ফর্ম। ভাইয়া নট টট বসতে পারে না, অবশ্যই বসতে পারে, কারণ নট হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এটা তো 100% বুঝতে পারে, সো টেনশন নেই, ঠিক আছে, কোনো টেনশন নেই। সো একদম ইজি রুল, দেখো এটা একদম ক্লাস 8 থেকে পড়ে আসতেছো, ক্লাস 8 থেকে পড়ে আসতেছো এই সো দ্যাট এর রুলটা, একদম ক্লাস 8 থেকে, যে সো দ্যাট এর এক পাশে ভার্বের V1 থাকলে আরেক পাশে ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, এক পাশে ভার্বের V2 থাকলে আরেক পাশে কুড প্লাস ভার্বের বেস ফর্ম। দ্যাটস ইট, ডান, শেষ। ওকে, তাহলে আমরা চলো অ্যানসারে চলে যাই নেক্সট স্টেপটায়। Once there was a farmer who had 3 sons. দেখো কত সুন্দর সুন্দর স্টোরি বলে বাবা। এই once হচ্ছে একটা টেন্স মার্কার, লিখে রাখো, লিখে রাখো, রাইট ফর্মস অফ ভার্বস এ কাজে লাগবে, রাইট ফর্মস অফ ভার্বস এ কাজে লাগবে। এটা একটা টেন্স মার্কার, এটাকে কি বলা হয়, টেন্স মার্কার বলা হয়। তাহলে যখনই once, তারপর হচ্ছে yesterday, খেয়াল করো সবাই, yesterday, তারপর হচ্ছে লাস্ট নাইট বা লাস্ট মর্নিং, এই টাইপের ব্যাপারগুলো যখন থাকবে বাবা, তখন যে জিনিসটা হবে, ভার্বের কোন ফর্ম বসবে বলো তো, সবাই বলো, ভার্বের পাস্ট ফর্ম বসবে। ভার্বের কোন ফর্ম বসবে, পাস্ট ফর্ম বসবে, রাইট? তাহলে এখানে দেখো, once there was a farmer who had 3 sons, they were so lazy that, আমরা তারা এতটাই কি ছিল, অলস ছিল, যে এই যে সো এর পরে একটা অ্যাডজেক্টিভ বসছে, কি বসছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম কমেন্টে লিখো, আমাকে বলো, অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম, অ্যাডজেক্টিভের 3টা ফর্ম, কি কি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে এখানে যদি লেজি থাকে, লেজিয়ার, লেজিয়েস্ট, কি বলবো, লেজিয়ার, লেজিয়েস্ট। তার মানে আলটিমেটলি অ্যানসারটা কি বের হবে, দেখো অ্যানসারটা হচ্ছে they did not work, they were so lazy that they did not work। আমি চাইলে at all দিতে পারি এখানে, at all। ভাই আমি এই সেন্টেন্স লিখবো না, না লিখো, they were so lazy that they did not work for a single day, এরকম তুমি লিখতে পারো। সো ইট ইজ আপ টু ইউ, বাট মাথায় রাখতে হবে ঘটনাটা সব পাস্ট ফর্মে আছে, ঘটনা সব পাস্ট ফর্মে আছে, তাই এখানে এই যে অক্সিলারি ভার্বটাও পাস্ট ফর্মের, এই অক্সিলারি ভার্বটাও ফার্স্ট ফর্মের। তাহলে এই যে দেখো, এই যে বোর্ড কোশ্চেন গুলো আসে, এই বোর্ড কোশ্চেন গুলো সিনারিও বেসড। আমি আবারও বলতেছি, দে কুড নট ওয়ার্ক প্রপারলি, হতে পারে, নো প্রবলেম, নো প্রবলেম। হি বিহেভস অ্যাজ দো হি ওয়্যার অ্যান এফারসিয়াস। ভাই এটা হচ্ছে আন্দ্রিয়া, যেটা তুমি পাবা ক্লাসের শেষে, এই সেম সেন্টেন্সটাই তোমাকে পড়াবো। সো ডোন্ট ইউ ওয়ারি, ঠিক আছে, ডোন্ট ইউ ওয়ারি, ওকে, গট ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসো, তোমরা এখানে কুড নট ইউজ করতে পারবা, ডিড নট ইউজ করতে পারবা। তাহলে আসো, এখানে একটা মজার ব্যাপার বলি, এই সো ডট 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 দ্যাট এ যে তোমাকে সবসময় ডিড বা কুড ইউজ করতে হবে তা না, তুমি মাইটও ইউজ করতে পারো। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ইট অলওয়েজ ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। কখনোই রুলস মুখস্থ করিও না। তুমি রুলস মুখস্থ করে হয়তো বলতে পারবে দে কুড নট, নো, দে কুড নট না বসালো অ্যান্সার হবে। তুমি যদি লেখো দে ডিড নট ওয়ার্ক এট অল, it will be a correct answer. Got it? Got it? Okay, thank you very much.
কাম অন, এখন আসো এই অ্যানসার গুলো আমরা করতে পারি কিনা দেখো তো, চিনতে পারো কিনা। একই জিনিস, দা ম্যান একজন সাবজেক্ট, একটা সাবজেক্ট, রাইট, ওয়াজ সো উইক দ্যাট, আবারও সো, দেখো আবারও সো, ডট ডট ডটের জায়গায় হচ্ছে কি আমার আলটিমেটলি একটা অ্যাডজেক্টিভ, আবার দ্যাটও আছে, দা ম্যান ওয়াজ সো উইক দ্যাট ড্যাশ হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই একটু ঠান্ডা মাথায় শোনো, সবাই একটু ঠান্ডা মাথায় শোনো। তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্সের কোয়েশ্চেন গুলো দেখবা তখন দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা। প্রথম জিনিসটা হচ্ছে ওই সেন্টেন্সটার আগে এবং পরে, ওই সেন্টেন্সটার আগে এবং পরে অন্য কোনো কি আছে কিনা, অন্য কোনো অংশ আছে কিনা, অন্য কোনো ফ্রেগমেন্ট বা কোনো একটা ক্লজ আছে কিনা। ফর এক্সাম্পল, আমি চাইলে শুধুমাত্র প্রথমে এই অংশটুকু পড়ে অ্যান্সার করতে পারি, বাট দেয়ার ইজ অলসো আ সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স আছে যে হি শুড কনসাল্ট উইথ, কনসাল্ট উইথ মানে হচ্ছে কারোর সাথে পরামর্শ করা, এটা প্রিপোজিশনে আসবে, লিখে রাখো, কনসাল্ট উইথ সামবডি, কনসাল্ট উইথ সামবডি মানে কারোর সাথে পরামর্শ করা, সলা পরামর্শ করা। তাহলে হি শুড কনসাল্ট উইথ দ্য ডক্টর, তার মানে কি সিচুয়েশনটা ইজ নট গুড, the situation is not good। তাহলে যেহেতু সিচুয়েশন গুড না, তার মানে তাকে ট্রিটমেন্ট নিতে হবে, দ্যাটস ইট। তাহলে অ্যান্সার হবে কি দেখো, he could not walk properly just because he was so weak। তাহলে the man was so weak that he could not walk properly, এবং আলটিমেটলি যেহেতু সে হাঁটতে পারতেছে না, ডক্টরের কাছে তার যেতে হবে, এবং ডক্টরের কাছে গিয়ে তার কি করতে হবে, তাকে আলটিমেটলি কি হতে হবে বলো তো আমাকে, আলটিমেটলি, ইয়েস। আচ্ছা, একজন লেখছো ফার্স্ট, আমি ঠিক করে দিই তোমাদের এই প্রবলেমটা, এটা অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। এই দুইটা শব্দের দিকে তাকাও, এই দুইটা শব্দে তাকাও, ফার্স্ট এবং ফার্স্ট, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে বাবা। এই শব্দটা বেসিকলি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটা হিসেবে ব্যবহার করা যায়। অ্যাডভার্ব হিসেবে ইউজ করা যায়, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়, অ্যাডভার্ব হিসেবে ইউজ করা যায়, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়। তবে এই ফার্স্টটা হচ্ছে বেসিকলি একটা অ্যাডজেক্টিভ, এটাকে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বলা হয়। কি বলা হয়? এটাকে একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বলা হয়, মানে সংখ্যাগত অ্যাডজেক্টিভ। সো যারা যারা ফার্স্ট লিখতেছো এটা ভুল, ফার্স্ট না ফাস্ট হবে, সেটা কি হবে, হি কুড নট ওয়াক ফাস্ট। আরেকটা জিনিস, তোমরা অনেকে যে কাজটা করো, কমেন্টে অনেক কিছু লেখো, তো এই কমেন্টে লেখার কারণে তোমাদের মেইন এক্সামেও এটা প্রবলেম করে। এম আই রাইট অর নট? তোমরা আমাকে বলো। তো তোমরা একটু খেয়াল করবা যে তোমরা যখন কমেন্টে কিছু লিখছো তখন তোমার যে লেটার গুলো তুমি ইউজ করছো, কোনটা ক্যাপিটাল লেটার কোনটা স্মল লেটার, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, সো বুঝে বুঝে লিখবো, রাইট? ইয়েস, ভেরি গুড। তাহলে হি কুড নট ওয়ার্ক প্রপারলি। ওকে, ওয়ার্ক না, নূরজাহান আক্তার, লেট মি টেল ইউ, মানে ওয়ার্ক ওয়ার্ডটা সব জায়গায় ইউজ করিও না। এখানে ব্যাপারটা হচ্ছে কি, ডক্টরের সাথে কথা বলতে বলছে, তো সামহাউ হি ইজ নট ওয়েল, দ্যাট মিনস হি ইজ আনওয়েল, সো ওয়ার্ক দিলে বেটার। ওকে, বা মুভও দিতে পারো, ওয়ার্ক কেন, মুভ, এই মুভ ওয়ার্ডটা ইউজ করা যায়, খুবই কমন, খুবই কমন। ওকে, নেক্সট ওয়ান, ট্রিজ আর এসেনশিয়াল ফর এক্সিস্টেন্স, সো উই শুড প্ল্যান্ট। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, এটা কেন দিছি দেখো। ফার্স্ট অফ অল এটা শিখে রাখো, এটা মাথায় নাও, এসেনশিয়াল ফর, এটা মাথায় নাও, কারণ এটা আসবে। তোমরা প্রায় এসেনশিয়াল টু লিখো, কি লিখো, এসেনশিয়াল টু লিখো। ভাইয়া হয়তো কনডিউসিভ টু, এসেনশিয়াল টু হয়, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এসেনশিয়াল ফর। সো তুমি যদি এখানে টু লিখো, তোমার কিন্তু মার্কস কেটেও দিতে পারে, সো বি ভেরি কেয়ারফুল। আরেকটা জিনিস, এখানে কেন এই জিনিসটা আনলাম, কারণ দেখো মাঝে মাঝে সো মানে কি, তাই, সো মানে কি, সো মানে হচ্ছে তাই। আবার অনেক সময় আমরা দেয়ারফর ইউজ করি, কি ইউজ করি আমরা, দেয়ারফর। এগুলো কানেক্টরসে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? এগুলো কানেক্টরসে কাজে লাগবে। তাহলে সো অথবা দেয়ারফর, উই শুড প্ল্যান্ট। তার মানে যেহেতু গাছপালা আমাদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, কিসের জন্য, আওয়ার এক্সিস্টেন্স, আমাদের কি বেঁচে থাকার জন্য, আমরা যে পৃথিবীতে বেঁচে আছি এটার জন্য গাছপালা থাকাটা খুবই 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 জরুরি। তাহলে এই জন্য উই শুড প্ল্যান্ট মোর এন্ড মোর ট্রিজ, আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো, আমাদের উচিত কি বেশি বেশি করে গাছ লাগানো। সো ভাই এইটা এখানে রুলস আসলো কেন না, এটা রুলসে না থাকলেও এটা অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। এই যে তুমি যখন এই লাইনটা পড়বা তখন বুঝবা, ও আচ্ছা ঠিক আছে, গুরুত্বপূর্ণ, উই শুড প্ল্যান্ট মোর এন্ড মোর ট্রিজ। ওকে ভাইয়া, আমি আগে ট্রিজ লিখবো, কি লিখবো ভাই, আমি লিখবো উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর। কোনো সমস্যা নেই বাবা,
কোনো সমস্যা নাই, তুমি যদি আগেও লিখো কোনো প্রবলেম নাই, ট্রিজ মোর এন্ড মোর লিখলেও তোমার অ্যান্সারটা হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেই, যারা আছো সবাই তোমাদের বন্ধুদের কাছেও বলে দিবা, সেটা হচ্ছে তোমরা অনেক সময় সিম্বলিক্যাল এন্ড লিখো। দেখো এটাকে আমরা কি বলছি? সিম্বলিক্যাল। তোমরা এইভাবে এন্ডটা লিখো না, ফর্মাল রাইটিং এ এই এন্ডটা অ্যাকসেপ্টেবল না, কম অ্যাকসেপ্টেবল। সো বেটার হয় তুমি যদি এইভাবে এন্ড লিখো, বেটার হয় তুমি যদি এইভাবে এন্ড লিখো, মনে থাকবে? বেটার হয় এইভাবে যদি তুমি এন্ড লিখো। ওকে, more and more trees to save ourselves, more and more trees, এমটা কি হবে? এমটা অবশ্যই স্মল লেটারে হবে। ওকে, আন্ডারস্টুড। এই পর্যন্ত সবাই একটু ডান লিখি, এই পর্যন্ত যারা ক্লাসটা করেছে একটু ডান লিখি। আন্ডারস্টুড, আন্ডারস্টুড। আমরা দুইটা রুলস ক্লিয়ার করে ফেললাম, এবং আমি আবারও বলছি এই দুইটা রুলস যে কোনো বোর্ডে আসতে পারে, স্পেশালি এইচএসসি 22 ব্যাচের জন্য। এটা আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের ক্ষেত্রে লাস্ট যে দুইটা রুল দেখলাম, এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রায় 80%, এন্ড অবশ্যই কোনো না কোনো বোর্ডে আসবে। যদি সমন্বিত বোর্ডের কোয়েশ্চেনও হয়, ধরো হচ্ছে 2 সেটের কোয়েশ্চেন হইলো, সবগুলো বোর্ডে একই কোয়েশ্চেন হইলো, সেখানেও এই প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছো? সো জাস্ট রিভিশন হয়ে গেল, আমাদের রিভিশন হয়ে গেল। তাহলে দেখো তো এই দুইটা পারবো কিনা, এই দুইটা পারবো কিনা। উই আর ক্লোজলি রিলেটেড টু আওয়ার এনভায়রনমেন্ট, দ্যাটস ট্রু। দেখো ট্রি নিয়ে কিন্তু অনেক সচেতন। সো ট্রি নিয়ে যদি প্যারাগ্রাফ আসে, যারা আমাকে বলো সাজেশন দেন, সাজেশন দেন, একটু আজকে রাতে পড়ে ফেলিও তো, যে ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশন, এই দুইটা প্যারাগ্রাফ পড়ে ফেলো আজকে রাত্রে, ঠিক আছে? একটু গুগল থেকে অথবা কোন একটা বই থেকে পড়ে ফেলি, ঠিক আছে? তাহলে উই আর ক্লোজলি রিলেটেড টু আওয়ার এনভায়রনমেন্ট, উই শুড কিপ দ্য এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন। অর্থাৎ আমাদের উচিত এই পরিবেশটাকে পলিউশন থেকে কি রাখা? মুক্ত রাখা। সো দ্যাট, তাহলে ভাই এখানে শুড আছে না? শুড হচ্ছে কি আলটিমেটলি কি প্রেজেন্ট ফর্মকে নির্দেশ করে। শুড একটা মোডাল ভার্ব, এবং শুডের পরে এই যে ভার্বের বেস ফর্ম। সো আলটিমেটলি দ্য অ্যান্সার উড বি হোয়াট? The answer would be we can live a healthy life. তাহলে ওই যে আমাদের so that এর আগে V1 থাকলে can live, দেখো একদম সূত্র মিলে গেছে, তাই না? We can live a healthy life, we can live a healthy life। একইভাবে পরের কোশ্চেনটা দেখো, it is very cold, I have to put on warm clothes so that। তাহলে বাবা have to আছে, have to is equals to must, have to equals to must। তার মানে এটা 100% কি? আবার এটা মোডাল ভার্ব, যার পরে ভার্বের কি আছে? বেস ফর্ম আছে, কাইন্ড অফ প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানেও আমরা কি করতে পারি? ইদার ক্যান ইউজ করতে পারি, অথবা ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারি। খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, শীতের দিন সামনে আসছে, উই নো উইন্টার ইজ কামিং, রাইট? তাহলে আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস সো দ্যাট আই ফিল ওয়ার্ম, অথবা আই ক্যান ফিল গুড। তুমি যদি ক্যান দিতেই চাও, তোমার যদি ক্যান ইউজ করার এতটা ইচ্ছা থাকে, তুমি করতে পারো। বলো, গট ইট? ওকে, পারফেক্ট। হ্যাঁ, প্যারাগ্রাফ সাজেস্ট করবো, প্যারাগ্রাফ সাজেস্ট করবো, ওয়েট করো, প্যারাগ্রাফ সাজেস্ট করবো, অলরেডি করেছি। ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশন আজকে রাত্রেই পড়বা, মিস করবা না কিন্তু, আজকে রাত্রেই পড়বা। এখন এখান থেকে কিছু পড়া আছে, এটা আমি সবসময় এনজয় করি, সো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো এই ক্লোজলি ওয়ার্ডটা কি জানো? এই ক্লোজলি ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। লিখো আমার সাথে সাথে, লিখো বাবারা, লিখো। এই ক্লোজলি ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। রিলেটেড টু বহুবার, 2 থেকে 3 বার বোর্ড এক্সামে আসছে, 2 থেকে 3 বার বোর্ড এক্সামে আসছে। রিলেটেড টু মানে হচ্ছে কোনো একটা কিছুর সাথে কোনো একটা জিনিস যদি পরস্পর সম্পর্কে জড়িয়ে থাকে, সেটাকে আমরা রিলেটেড টু দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা উই কার সাথে রিলেটেড? এনভায়রনমেন্টের সাথে। সো রিলেটেড টু, এটা অনেকেই উইথ লেখে, রিলেটেড টু না লিখে অনেকে কি লেখে? উইথ লেখে। সো প্লিজ রিলেটেড উইথ লিখো না, রিলেটেড টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য ওয়ার্ড। এই যে রিলেটেডের সাথে যে প্রিপোজিশনটা আছে টু বসে, নো রিলেটেড উইথ লিখো না, ঠিক আছে? আরেকটা জিনিস তোমরা এখান থেকে শিখতে পারো, ফ্রি ফ্রম। দেখো কি শিখতে পারো তোমরা? এই পার্টিকুলার জিনিসটা শিখতে পারো, ফ্রি ফ্রম। এই যে ফ্রি ফ্রম হচ্ছে কি? কোনো কিছু থেকে মুক্ত থাকা। তাহলে ফ্রি ফ্রম পলিউশন লিখে রাখো, একটু লিখে রাখো, ইট উইল হেল্প ইউ। ওকে, আরো একটা জিনিস, এই যে হ্যাভ টু মানে মাস্ট, তাই না? কিন্তু এই পুট অন মানে কি? পুট অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা। পুট অন মানে কোনো কিছু পরিধান করা। এরকম গ্রুপ ভার্ব গুলো খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ ভার্ব তোমাদেরকে শিখতে হবে, কিন্তু গ্রুপ ভার্ব পরীক্ষায় আসবে, গ্রুপ ভার্ব তোমাদের শিখতে হবে। গ্রুপ ভার্ব মেডিকেলে বেশি আসবে, গুচ্ছতে টুকটাক আসবে, আর তোমার এই পার্টিকুলার বোর্ড এক্সামে
তোমাকে কোয়েশ্চেন করবে না, বাট গ্রুপ ভার্বের ইউজ তুমি দেখতে পাবে। সো আমরা এই যে টার্ন অন, টার্ন অফ এগুলো পড়েছি না, এরকম। সো টার্ন অন, টার্ন অফ, এই ব্যাপারগুলো একটু রিলেটেড, সো মাথায় রেখো। বা ওই যে ডাইন, ঠিক আছে, ডাই অফ, মনে থাকবে তো? ঠিক আছে, পারফেক্ট, আন্ডারস্টুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো ভাইয়া 22 ব্যাচ হও আর 23 ব্যাচ হও, প্রত্যেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেখো এই ঘটনাটা সবার সাথে ঘটে কিনা বলো? আই গট আপ লেট টুডে। দেখো এই ঘটনাটা কার কার সাথে ঘটে বলো? কে কে দেরি করে ঘুম থেকে ওঠো? কে কে দেরি করে ঘুম থেকে ওঠো? আই গট আপ লেট টুডে, আমি আজকে অনেক দেরি করে উঠে ফেলেছি। এরকম অনেক হয় না? আল্লাহ, আমার তো ওঠার কথা ছিল 7টায়, আমি তো সন্ধ্যা 7টায় উঠে পড়ছি। এরকম হয় না অনেকের? আমি যখন মানে ইউনিভার্সিটি লাইফে ছিলাম আমার এরকম হইতো, মানে এমন হইতো যে আসলে ওঠার কথা ছিল সকাল 10টায়, উঠতেছি বিকাল 5টায়। সো এরকম হয়। তাহলে আই গট আপ লেট টুডে, আমি আজকে দেরি করে উঠেছিলাম। লেটস টেক আ ট্যাক্সি সো দ্যাট, তাহলে চলো, এই যে লেটস ইম্পারেটিভ মুড, লেটস টেক আ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নেই। লেটস মানে কি? লেট আস, লেটস মানে লেট আস, লেট আস টেক এ ট্যাক্সি সো দ্যাট, তাহলে কি হতে পারে? সো দ্যাট উই ক্যান হোয়াট, বলো দেখি, আই এম গেটিং দ্য অ্যান্সার্স রাইট? ইয়াস, পারফেক্ট। তাহলে অ্যান্সার গুলো আনো, তাহলে অ্যান্সারটা কি হতে পারে? উই ক্যান রিচ দ্য কলেজ অন টাইম। তোমরা সবাই কি কলেজ স্টুডেন্ট না? তাই উই ক্যান রিচ, এই যে দেখো ক্যান কেন বসালাম? লেটস টেক এ ট্যাক্সি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু, তাই এটা প্রেজেন্ট ফর্মে আছে। কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। সো এখানে এই যে ক্যান বসালাম এবং রিচ হচ্ছে ভার্বের বেস ফর্ম। উই ক্যান রিচ দ্য কলেজ অন টাইম। এটা হয় তোমাদের সাথে? Sometimes you do this, right? Yeah, অনেকের সাথেই হয়। গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে ফ্রেজ, রাইট। ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, ঠিক আছে? ওকে, পারফেক্ট। ওকে, ডান। চলো, এখানে আরো কোয়েশ্চেন আছে, আমি জাস্ট তোমাদেরকে দিয়ে দিই অ্যান্সার গুলো, দেখে নাও। অ্যান্সার গুলো একবার লিখে নাও, দ্রুত। শোনো, আমি একটা কথা মনোযোগ দিয়ে বলি, আমি মনোযোগ দিয়ে বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে তুমি যত লিখবা তত ভালো করবা, আর তুমি যত বেশি অ্যাভয়েড করবা লেখাটাকে, ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, তুমি পিছায়া পড়বা। সো অ্যাভয়েড করলে তোমার লস, অ্যাভয়েড না করলে, এখন যদি 2টা লাইন লিখো, এই 2টা লাইন তোমাকে কি করবে? তোমাকে হেল্প করবে, তোমার মাসেল মেমোরিতে চলে আসবে, ব্যাপারগুলো অনেক ইজি হবে, ঠিক আছে? ওকে, কোনো প্রবলেম নাই, ভুল থেকেই সঠিক হবে। লিখে ফেলো, লিখে আমাকে ডান লেখো দ্রুত। সর্বমোট কয়টি প্যারাগ্রাফ আসলে? বাবা প্যারাগ্রাফের ক্লাস নিব, রাইটিং পার্টের ক্লাস আছে, একটু ওয়েট করতে হবে। আজকে রাত্রের জন্য ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশন পড়বা। তাহলে লেখছো, মাই এইচএসসি এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। কে জানো? হোয়াট ডু ইউ মিন বাই নকিং এট দ্য ডোর? বলো। নকিং এট দ্য ডোর মানে হচ্ছে দরজায় কড়া নাড়তেছে, বাংলায় বলে দরজায় কড়া নাড়তেছে, তার মানে খুবই সন্নিকটে, একদম কাছাকাছি, একদম কি, একদম কাছাকাছি। তাহলে আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, তোমাদের জন্য এইচএসসি 22 ব্যাচ, কোনো সময় নেই কিন্তু। এখানে যা পড়তেছো এটাই মনে করো ওয়ান্স ফর এ লাইফ টাইম, পড়া শেষ, আর যেন রিভিশনও দিতে না হয়। তাহলে আই হ্যাভ টু স্টাডি, আমাকে স্টাডি করতে হবে অ্যাটেন্টিভলি, অ্যাডভার্ব, সো দ্যাট আই ক্যান পাস দ্য এক্সাম। তো তোমরা তো শুধু পাস করতে চাও না, তাই না? তোমরা কি করতে চাও? শাইন করতে চাও, A+ পেতে চাও, গোল্ডেন A+ পেতে চাও, তারপরে তোমরা আরো কি করতে চাও? তোমরা হচ্ছে পরবর্তীতে অ্যাডমিশনে ভালো করতে চাও। সো মনোযোগ দাও। হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট হি ক্যান বি আ ডক্টর। আমরা বিও বলতে পারি, আবার বিকামও বলতে পারি। কি বলতে পারি? বিকামও বলতে পারি। হি ক্যান বিকাম আ ডক্টর। তাহলে বুঝতেই পারতেছো কতবার করে আসছে বোর্ডে। ওকে, বুঝতেই পারতেছো কতবার করে আসছে, ঠিক আছে? কতবার করে আসছে। ওকে, এখন আসো, ওই যে একই জিনিস, যে মাঝে মাঝে সো দ্যাট বলা থাকবে না কোয়েশ্চেনে। খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো, মাঝে মাঝে সো দ্যাট কোয়েশ্চেনে বলা থাকবে না, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে আমাকে শিখতে হবে। বোঝো, এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম। এই যে সিরিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রবলেম হচ্ছে একটা নাউন, তাই না? নাও এ বেস অ্যাডভার্ব। তাহলে উই শুড প্ল্যান ট্রিজ, তাহলে আমাদের উচিত ট্রি প্ল্যান করা, সো দ্যাট এখন আমরা কি করতে পারি? সো দ্যাট উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমরা কি লিখতে পারি? উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। দেখো একদম ইজি,
একদম ইজি। আমার সাথে সাথে লিখো, আমার সাথে সাথে লিখো, চিটাগাং বোর্ড 2019-এ আসছে। তাহলে অনেক ক্ষেত্রে সো দ্যাট আমার উল্লেখ করা না থাকলেও আমাকে নিজে বসিয়ে লিখে ফেলতে হবে। আমাকে কি করতে হবে? নিজে বসিয়ে লিখে ফেলতে হবে, নিজে বসিয়ে লিখে ফেলতে হবে। ইয়েস, উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। ভেরি গুড, ভেরি গুড। ইয়েস। আচ্ছা, তো এখন এখানে ভাইয়াও একটা অ্যান্সার দিলাম। অ্যান্সারটা কি? টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। দেখো ভাইয়ার অ্যান্সারটা ছিল এরকম, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। ভাইয়া তাহলে আমি কি ভুল করলাম? ভাইয়া আপনি কি ভুল লিখলেন? নো বাবা, নো নো, তুমিও ভুল লেখো নাই, আমিও ভুল লিখিনি। চাইলে আমরা এই টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে ইনফিনিটিভ দিয়ে এটা উত্তর করতে পারি। আবার আমরা ইন অর্ডার টু দিয়ে উত্তর করতে পারি। কি করতে পারি? ইন অর্ডার টু, ইন অর্ডার টু। মনে থাকবে তো? ইন অর্ডার টু। এবং ইন অর্ডার টু এর পরও ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে? বেস ফর্ম। মনে থাকবে তো? আমাকে অনেকেই বলে যে ভাই ইন অর্ডার টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? আরে ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এর চেয়ে সহজ আর কি হতে পারে, তাই না? এর চেয়ে সহজ আর কি হতে পারে? তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, উইথ এ ভিউ টু লিখো, এটাও লিখো, উইথ এ ভিউ টু। আচ্ছা দাঁড়াও, এটা একটু মুছি। উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে তোমার ইন অ্যাডিশন টু। এই ফ্রেজগুলো, এই যে ফ্রেজগুলো আছে উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, প্রিপোজিশনাল ফ্রেজগুলো, লুক ফরওয়ার্ড টু, এগুলো বহুল আলোচিত এবং পরীক্ষায় বহুবার আসছে। বোর্ড এক্সামে যে কতবার আসছে মানে গুণে শেষ করতে পারবে না। এদের সাথে ভিআইএনজি বসে। কি বসে? এদের সাথে ভিআইএনজি বসে। লিখছো? সবাই বলো লিখছো, লিখছো। ইয়েস, ওকে, লিখছো। ডান, ডান, ডান। উই ক্যান মুভ, রাইট? উই ক্যান মুভ। ওকে, দেখো উইথ এ ভিউ টু নাম নিলাম আর উইথ এ ভিউ টু হাজির। তোমরা কি জানো উইথ এ ভিউ টু শুধুমাত্র রাইট ফর্মস অফ ভার্বসেও না, কমপ্লিটিং সেন্টেন্সও ব্যবহৃত হয়। কমপ্লিটিং সেন্টেন্সও প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। দেখো ঢাকা বোর্ড 19-এ আসছে, রাজশাহী বোর্ড 19-এ আসছে। কোয়েশ্চেনটা দেখো, আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার। মাত্র বললাম যে উইথ এ ভিউ টু থাকলে কি হয়? উইথ এ ভিউ টু থাকলে ভার্বের ভিআইএনজি হয়। কি হয় বলো সবাই? ভিআইএনজি হয়। তাহলে এতদিন আমরা সব রাইট ফর্মস অফ ভার্বসে লিখতাম, এখন কি করব? এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পুরো একটা সেন্টেন্স লিখবো। কি লিখবো? একটা সেন্টেন্স পূর্ণ করবো ক্লজ দিয়ে, ফ্রেজ দিয়ে। তাহলে আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার। আমি দেখো ইন এ গ্রেট ডেঞ্জার তার মানে কঠিন বিপদে ছিলাম। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু। তাহলে দেখো একটু চিন্তা করো, একটু চিন্তা করো। ধরো একটা গ্যাঞ্জাম লাগছে, এটা কি লাগছে? একটা গ্যাঞ্জাম লাগছে। গ্যাঞ্জাম হলে কি হয়? ফোনটা নেয়, ফোনটা নেয়া, বন্ধু তুমি কোথায় আসছো, তাড়াতাড়ি আসো, আমি তো বিপদে পড়ছি, গ্যাঞ্জাম লেগে গেছে, এরকম বলে না? বলে। তাহলে ধরো তুমি এই গ্যাঞ্জাম মিটমাট করছো, সব শেষ, এখন বন্ধুদের সামনে গেছো, বন্ধুরা তোমাকে কি করতেছে? বন্ধুরা তোমাকে বলতেছে কি হয়েছিল, কাহিনীটা বলতো। তুমি প্রথম লাইনেই বললা আই ওয়াজ ইন এ গ্রেট ডেঞ্জার, আমি কঠিন বিপদে ছিলাম বন্ধু, কঠিন বিপদে ছিলাম ভাই। তাহলে কি হলো? হি কেম হেয়ার। এখন ব্যাপারটা হচ্ছে দুই ভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে এই লোকটা ইদার তোমাকে হেল্প করতে আসছিল, ইদার তোমাকে হেল্প করতে আসছিল, অথবা তোমার মারতে আসছিল। দুই ভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে আই ওয়াজ ইন এ গ্রেট ডেঞ্জার, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, কি হবে? বিটিং মি, আমাকে মারতে এসেছিল। আবার এমন হতে পারে যে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু সেভিং মি, সে আমাকে বাঁচানোর জন্য এসেছিল। সো ধরো আমরা উত্তরটা দিয়ে দিলাম কি? বিটিং মি। তাহলে বিটিংটা কি? আলটিমেটলি ভার্বের ভিআইএনজি, যেটাই আমাদের দরকার ছিল। আর এই যে আমার মি, আমার কি হয়ে গেল? একটা অবজেক্টিভ ফর্ম অফ আই, যেহেতু এটা সাবজেক্টিভ ফর্ম। সো আমার অ্যান্সারটা হয়ে গেল। এন্ড আলটিমেটলি এটাও একটা ফ্রেজ। এটা একটা কি? এটা একটা ফ্রেজ। ঠিক আছে? তাহলে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু বিটিং মি, বা প্রোটেক্টিং মি, বা সেভিং মি, বা সলভিং মাই প্রবলেম। যে কোনো কিছু লেখো কারেক্ট, যাই লেখো কারেক্ট হবে। হ্যাঁ, হেল্পিং মিও হবে। ভেরি গুড। জাস্ট মাথায় রাখতে হবে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে তোমরা কারা কারা ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে চেনো আমাকে বলো তো? ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে চেনো? দ্য গ্রেট হোয়াট, ডক্টর নাকি নার্স? বলো, ডক্টর নাকি নার্স?
বাংলায় বলে সেবিকা। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু, রাইট? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছোটবেলা থেকেই না মানুষের উপকার করতে চেয়েছে, সে জীবজন্তুর উপকার করতো। আলটিমেটলি সে সবসময় একজন নার্স হতে চেয়েছিল। কেন? বিকজ she want to help the people. So with a view to থাকার কারণে এখানে হেল্প না হয়ে আমরা কি লিখছি? হেল্পিং লিখছি। কি লিখছি? হেল্পিং লিখছি। তাহলে with a view to helping the people, with a view to helping the people। তাহলে with a view to যদি কোশ্চেন আসে আমরা কি অ্যানসার করতে পারবো? Will you be confident enough to answer this? আমাকে বলো, আমরা কি অ্যানসার করতে পারবো? Yes. Loot my all stuffs. Now serving the people, that's right. Saving me, that's right. But যেহেতু তার একটা উদ্দেশ্য ছিল নার্স হওয়ার, সো তোমাকে সেভিং মানে সেভ করা বা আলটিমেটলি তোমাকে হেল্প করা, এটা না লিখে আদার্স, পিপল এগুলো ইউজ করো। আমি আবারও বলি, সেন্টেন্স লিখলেই কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় না। তোমরা বাংলায় পড়ছো না, বাক্যের কতগুলো গুণ আছে বলতে পারবা? যোগ্যতা, আসক্তি, এগুলো পড়ছো না তোমরা? আকাঙ্ক্ষা। তাহলে তুমি যখন একটা ইংলিশ সেন্টেন্স লিখবা তখন তোমায় বুঝতে হবে যে সিচুয়েশনটা কি, এখানে সিচুয়েশন তোমার কাছে কি ডিমান্ড করে। সো সিচুয়েশন ডিমান্ড করতেছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি চেয়েছিল? সেই হিউম্যান কাইন্ড, ঠিক আছে? তারপর হচ্ছে কি পিপল, এদেরকে হেল্প করতে চেয়েছিল। সো সার্ভিং দ্য পিপল, হেল্পিং দ্য পিপল, বোথ আর কারেক্ট। ঠিক আছে? ওকে ওকে। তাহলে দেখো উইথ এ ভিউ টু নিয়ে আরো কোয়েশ্চেন আছে বাবা, আরো আছে। কোথায় যাবে? দেখো রাজশাহী বোর্ড 17, সিলেট বোর্ড 17, এখানেও এসেছে। আওয়ার কান্ট্রি ইজ বেসেট উইথ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোথায় আছে জানো? ব্লেসড উইথ। বলো তো কুয়াকাটা কে কে পড়ছো আর হাকালুকি হাওর কে কে পড়ছো? বলো হাকালুকি হাওর কে কে পড়ছো প্লাস কুয়াকাটা কে কে পড়ছো? এই ব্লেসড উইথ যে আছে এটা কিন্তু তোমাদের কোথায় আছে? হাকালুকি হাওরে আছে, তাই না? হাকালুকি হাওরে আছে না? আছে কিন্তু। তাহলে ব্লেসড উইথ, বিসেট উইথ একই জিনিস। এখন ব্যাপারটা হচ্ছে এখানে একটু অন্য কিছু বোঝাতে ব্যবহৃত হয়েছে। যেমন দেখো মেনি প্রবলেমস, মেনি হচ্ছে একটা ডিটারমিনার, মেনি হচ্ছে একটা কি? ডিটারমিনার। আর এই প্রবলেমস হচ্ছে আমার প্লুরাল নাউন। কি নাউন? প্লুরাল নাউন। সো ডিটারমিনার প্লাস নাউন বসে, এটা আমরা সবাই জানি। 22 ব্যাচের মডিফায়ার না থাকলেও এক সময় ছিল, সো তোমরা পড়ছো। সো দেখো এটা আমরা জানি যে মেনির সাথে কাউন্টেবল নাউন হয়, এটা অন্য একটা ইস্যু। বাট এই যে ব্লেসড উইথ, বিসেট উইথ, এটা মানে হচ্ছে কোনো কিছু দ্বারা ভূষিত বা কোনো কিছু দ্বারা, মানে এখানে বোঝাচ্ছে যে আমাদের দেশটাকে এই হাকালুকি হাওর যে একটা সিস্টেমেটিক হাওর, কমপ্লেক্স ইকোসিস্টেম, সো এটা আলটিমেটলি বোঝায় যে এটা আমাদের জন্য একটা দারুণ গুরুত্বপূর্ণ জিনিস। তো ব্লেসড উইথ, বিসেট উইথ আমরা ইউজ করি। তো এখন এখানে একটু নেগেটিভ ভিউ দিছে যে আমাদের দেশে অনেক ধরনের সমস্যা। উই অল শুড কাম ফরওয়ার্ড, তার মানে আমাদের সবার সামনে আসা উচিত। যেভাবে আমি তোমাদের কাছে আসতেছি, উই অল শুড কাম ফরওয়ার্ড। কেন কেন আমরা কাম ফরওয়ার্ড কেন করব? উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেমস। ভেরি গুড। তোমরা যারা যারা উত্তর লিখছো, জাস্ট যারা ভিআইএনজি ঠিক রাখছো, যারা ভিআইএনজি ঠিক রাখছো, ইউ অল আর রাইট, ইউ অল আর কারেক্ট। তাহলে সলভিং দ্য প্রবলেমস, সলভিং দ্য প্রবলেম। দেখি তো আমাদের উত্তরমালা কি বলে? আমাদের উত্তরমালা বলে সলভিং দিস প্রবলেমস। এখানে একটু অ্যাডমিশনের পড়া পড়িয়ে দেই। হ্যাঁ বেষ্টিত, তুমি শোনো, আক্ষরিক বাংলাটা সবসময় খুঁজবা না। আক্ষরিক বাংলা না খুঁজে চিন্তা করা শুরু করবা যে এটা দিয়ে কি হতে পারে, কি বোঝাতে পারে ইংলিশে, কেন বলো। ঠিক আছে ভাইয়া? ওই তো বললাম, কখনো ভালো দিকে কখনো মন্দের দিকে। সো এখানে আলটিমেটলি বিসেট উইথটা আলটিমেটলি একটা সেটব্যাক কে বুঝাইছে, অর্থাৎ একটা নেগেটিভ ইফেক্ট কে বুঝাইছে। এখন এটা না বুঝলেও হবে। ওয়ার্ডের শেষে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব না, এরকম কোনো নিয়ম নাই। ওয়ার্ডের শেষে অ্যালওয়াই থাকলে অ্যাডজেক্টিভও হতে পারে, সেটাও বলতেছি, একটু ওয়েট করো, বলতেছি। তাহলে দেখো দিস কেন আছে? এটা অ্যাডমিশন টেস্টে আসে, অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতেও আসে। দিস প্রবলেমস, এখানে প্রবলেমস হচ্ছে নাউন, প্লুরাল নাউন, এটুকু তো আমরা সবাই জানি, রাইট? তাহলে প্রশ্ন আছে এই দিসটা কোন পার্টস অফ স্পিচ? প্রথমত দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ। দিস হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে যেগুলো ডেমনস্ট্রেট করে, ব্যাখ্যা করে। তাহলে খেয়াল করো এই যে দিস আছে, এইখানে যে দিস আছে, তাহলে এই দিসটাকে আমরা যখন বলতেছি, এই দিসটা হচ্ছে প্লুরাল। এই দিসটা কি? এই দিসটা হচ্ছে প্লুরাল। তো মনে রাখতে হবে আমরা একটা সিচুয়েশন পড়ছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন।
অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনের আগে কোন একটা ওয়ার্ড বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো পরীক্ষায় কখনো এটার উত্তর দেওয়া যাবে না যে এটা প্রোনাউন, যদিও এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু পরীক্ষায় উত্তর দেওয়া যাবে না। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। লিখে রাখো, এটার উত্তর হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেই প্রোনাউন গুলো নাউনের আগে বসার কারণে অটোমেটিকলি অ্যাডজেক্টিভে পরিণত হয় তাদেরকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। আর যে কথাটা বললা যে অ্যাডজেক্টিভ প্লাস ly, এটা হলে অ্যাডভার্ব হয়। ফর এক্সাম্পল, রেগুলার একটা অ্যাডজেক্টিভ প্লাস ly উইল টার্ন ইনটু রেগুলারলি। কি হবে? রেগুলারলি। দ্যাটস ইট, ডান। কিন্তু মাঝে মাঝে নাউনের সাথে ly যোগ হয়ে অ্যাডজেক্টিভও হতে পারে। ফর এক্সাম্পল, হোম, হোম মানে হচ্ছে বাসা, বাড়ি। হোম প্লাস ly হোমলি। আবার রিসেন্টলি একটা কোয়েশ্চেন আসছিল কস্টলি, এই কস্টলিও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা মেডিকেল আসছিল। দেখবা তোমরা মেডিকেল কোয়েশ্চেন সলভ করতে গেলে দেখবা এটা একটা অ্যাডজেক্টিভ। কেন? কস্ট হচ্ছে একটা নাউন আর ly হচ্ছে একটা কি, এই যে যুক্ত হওয়ার কারণে এটা অ্যাডজেক্টিভ। মনে থাকবে? গড়ে ভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব। ওকে, গট ইট, ডান ডান। হ্যাঁ, আবার মাঝে মাঝে অ্যাডভার্বও হতে পারে, নাউন প্লাস ly ও অ্যাডভার্ব হতে পারে। নাউন প্লাস ly, যেমন এই যে উইকলি ওয়ার্ডটা, ঠিক আছে? হ্যাঁ, আই টুক ওয়ান ক্লাস উইকলি বা পার উইক বা এভরি উইক, তখন এগুলো কি হয়? এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? ওকে, গট ইট, আন্ডারস্টুড? এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে লাস্টের এই কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দাও। অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু। আমাদের সবাইকে এখন প্রচুর পরিশ্রম করতে হবে। মনে রাখবে এই হার্ড কিন্তু একটা অ্যাডভার্ব, যেটা ভার্বকে মডিফাই করে। তাহলে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে উইথ এ ভিউ টু ইমপ্রুভিং দ্য কান্ট্রি, তাই না? নো, আমাদের জন্য অ্যান্সার হচ্ছে ইমপ্রুভিং আওয়ার স্কিলস, অথবা ইমপ্রুভিং আওয়ার হোয়াট। কি হতে পারে তোমাদের জন্য? শাইনিং ইন লাইফ হতে পারে, নো প্রবলেম, শাইনিং ইন লাইফ হতে পারে। অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু শাইনিং ইন লাইফ হতে পারে, ইমপ্রুভিং আওয়ার স্কিলস হতে পারে। ওকে, সো দ্যাটস ইট, উইথ এ ভিউ টু। ওকে, পারফেক্ট। খুবই দুঃখের বিষয় মাহিন, এক্সট্রিমলি সরি। ক্যান ইউ চেক দ্য ওয়েব অ্যাপ প্লিজ? আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, একটু ওয়েব অ্যাপটা চেক করো কাইন্ডলি মাহিন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ মাহিন। আই এম এক্সট্রিমলি সরি টু হিয়ার অ্যাবাউট দ্য প্রবলেম অর ইয়োর প্রবলেম। আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি একটু ওয়েব অ্যাপটা চেক করো প্লিজ। ঠিক আছে মাহিন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ তোমরা জানো যে আমরা আমাদের ভার্সিটি এবং গুচ্ছ যে অ্যাডমিশন প্রোগ্রামটা আছে 2022 ব্যাচের জন্য, সেই পার্টিকুলার ব্যাচের উদ্দেশ্য মানে করে আমরা এই ক্লাসগুলো তোমাদের সাথে নিচ্ছি, যে প্রি এইচএসসি পিরিয়ডটা আছে আমাদের। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমরা জানো যে আমরা এই সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের ক্লাসগুলো এখন এজিতে আমরা করব। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, পারফেক্ট। চলো চলো নেক্সটে চলে যাই। দ্য পুয়ার ম্যান নকড এট মাই ডোর, হি কেম টু মি উইথ এ ভিউ টু মিটিং মি। দেখো এটাও আসছে, এটা লিখে রাখো, দ্রুত লেখো, একবার লিখো। আমি আবারও বলতেছি, একবার লিখো প্লিজ, একবার লিখো, এটা লিখো। দেখো, দেখতে পারতেছো? একবার লিখো। ওকে, লেখো, দ্য পুয়ার ম্যান নকড এট মাই ডোর। নকড এট মানে বুঝো, এই যে এইভাবে টাক 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 শব্দ করা, নকড এট। দ্য পুয়ার ম্যান নকড এট মাই ডোর, হি কেম টু মি উইথ এ ভিউ টু মিটিং মি। হি কেম টু মি উইথ এ ভিউ টু মিটিং মি। এই যে প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ না তোমাদের? কবে ক্লাস হবে, কবে কি হবে, সবকিছু জেনে যাবা। এখন শুধু ক্লাসে মনোযোগ দাও। ওকে, সবকিছু জেনে যাবা, এখন শুধু ক্লাসে মনোযোগ দাও প্লিজ। লিখছো সবাই? লিখলে সবাই একবার ডান লিখবো, দ্রুত দ্রুত। ম্যাটিং মি হবে না, নাজমুস সাকিব, মিটিং মি হবে। বানানটা ঠিক করো, এ হবে না, ই হবে। ঠিক আছে? ওকে, এখানে মিটিং মি না লিখে টকিং টু মিও লিখতে পারতা। কি লিখতে পারতা? টকিং
টু মি। আচ্ছা, এটারও একটা প্রবলেম আছে ভাইয়া, আমাকে অনেকেই কোয়েশ্চেন করে ভাই টক উইথ নাকি টক টু। বেসিক্যালি দুইটাই কারেক্ট, বেসিক্যালি দুইটাই কারেক্ট। আমাদের যে এনসিটিভির বইটা আছে, তোমাদের যে ইংলিশ ফর টুডে বইয়ে, সেখানে বেশিরভাগ সময় টক উইথ ব্যবহার করা হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য প্রিপোজিশন বলে টকের সাথে টু ব্যবহার করতে, লিসেনের সাথে টু ব্যবহার করতে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, মনে থাকবে। ইয়েস ভাইয়া, আপনার নাম কি? নাম দিয়ে কি হবে বাই দ্য ওয়ে? আমার নাম রেজাউল করিম, আমার নাম রেজাউল করিম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আসো, ওকে আসো, সবচেয়ে মজার নিয়ম এবার, সবচেয়ে মজার নিয়ম। লং সিনস বা সিনস লিখো, টাইটেলটা এইভাবে দাও খাতায়, টাইটেলটা এইভাবে দাও, লং সিনস। এই যে আমার আজকের ক্লাসের নোটটা তোমরা কে কে দিবা আমি দেখবো, আমি নিজে অ্যাপ্রুভ করব গ্রুপে, দেখবো আমি আজকের ক্লাসের নোটস কারা কারা দিবা আমি দেখবো, এবং তাদেরকে কিভাবে মানে এনকারেজ করা যায় বা ইভেন পুরস্কৃত করা যায় আমি সেটাও দেখবো, ঠিক আছে? সো আজকের ক্লাসের নোটটা যারা দিবা তাদের জন্য একটা স্পেশাল কিছু থাকবে ইনশাআল্লাহ, এটা আমি বলে দিলাম তোমাদেরকে। তাহলে দেখো, লং সিনস অথবা সিনস, সিনসের ক্ষেত্রে দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে এই লং সিনস অথবা সিনস অনেক ক্ষেত্রে টাইম বোঝাতে, টাইমকে মেনশন করতে ব্যবহৃত হয়। টাইমকে মেনশন করে, কাকে মেনশন করে? টাইমকে মেনশন করে। তাহলে যখন ওরা টাইমকে মেনশন করে, ফর এক্সাম্পল আই ক্যান নট, বাট বাবা তোমরা এইভাবে লিখবা না, এটা পরীক্ষার প্রশ্নে ছিল, আমি তোমাদের রিকমেন্ড করব এভাবে লিখতে, বলো আমি তোমাদেরকে রিকমেন্ড করব এইভাবে লিখতে, মনে থাকবে তো? ক্যান নটটাকে এইভাবে লিখবা, ওকে? তাহলে আই ক্যান নট রিকল হিজ নেম। বাবা রিকলের সিনোনিম কি? তোমরা অনেকে সিনোনিম নিয়ে প্রবলেমে আছো, অনেকে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে প্রবলেমে আছো। রিকল মানে রিমেম্বার, রিকল মানে কি? রিমেম্বার বা টু রিমেম্বার, ঠিক আছে? তাহলে আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিনস। মনে রাখবা, এই সিনস যখন টাইমকে বোঝায় তখন দুইটা খেলা হয়। সিনসের আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সিনসের পরে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে। যদি সিনসের আগে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সিনসের পরে হ্যাড প্লাস ভি3 বসে। আমার মনে হয় এই নিয়মটা জানে না এখানে একটা ছেলে পেলেও নাই, এই নিয়মটা জানে না এখানে একটা ছেলে পেলেও নাই, রাইট? সবাই পারে এই নিয়মটা, সবাই পারে। তাহলে আই ক্যান নট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স। দেখো উত্তরটা তোমাদের সামনেই। তাহলে দেখো এখানে কি আছে, এখানে আমাদের এই যে জিনিসটা আছে, ইজ আছে, কি আছে? ইজ আছে। তাহলে ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট। এই যে মেট, এই মেট হচ্ছে V2, এই মেট হচ্ছে কি? V2। আজকে সকালেও আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞাসা করতেছিল, ভাইয়া আমি যদি এখানে হ্যাড মেট দেই, আমি বলবো দিও না, কমপ্লিকেট না করি ব্যাপারগুলোকে, কমপ্লিকেট না করি, যত কমপ্লিকেট কম করা যায়। তাহলে যেহেতু এখানে ইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে আমরা জানি পাস্ট ফর্ম বসাতে হয়, তাই এই যে মেট হচ্ছে আমার পাস্ট ফর্ম, কারণ আমি জানি যে মিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাটস ইট। টাইম হ্যাজ ইটস উইং, তাই না? সময়ের পাখা আছে। বাবা দেখো খেয়াল করো, এটা কুমিল্লা বোর্ড 17তে এসেছিল, আবার রিপিট এসেছে দিনাজপুর বোর্ড 19-এ। তার মানে তোমাদের বেলায় যে আসবে না এমন কোনো কথা নেই, কিন্তু চলে আসতে পারে। তোমাদের বেলায় যে আসবে না এমন কোনো কথা নেই, চলে আসতে পারে কিন্তু কোয়েশ্চেন। তাহলে টাইম হ্যাজ ইটস উইং, দেখো টাইম হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের পরিবর্তে যে পজেসিভটা বসে সেটা হচ্ছে ইটস। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জানা। টাইম, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে টাইম সাবজেক্ট, বাই দ্য ওয়ে আমি কিন্তু সাবজেক্ট অবজেক্টকে বোঝাই নাই, মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি বস্তু নাকি ব্যক্তি, বস্তু নাকি ব্যক্তি। তাহলে টাইম হচ্ছে একটা অবজেক্ট, মানে কি? বস্তু। টাইম হচ্ছে একটা কি? অবজেক্ট, একটা বস্তু। তাহলে টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের কিন্তু পাখা আছে, সময় চলে যায় না এইভাবে এইভাবে পাখা নিতে অনেক দূর চলে যায়। তাহলে এই যে সময় চলে যায়, ইট ওয়াজ 5 ইয়ার্স, এই যে ওয়াজ, এই যে আমার V2 সিন্স মানে সময় বোঝাচ্ছে, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড, মেট হচ্ছে ভার্বের V3, লাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করে, ভাইয়া এই লাস্ট কি দিতেই হবে? মানে এই লাস্টটা না দিলে কি হয় না? হয় ভাই, হয়। তুমি লাস্ট না দিলে যে তোমার সেন্টেন্স হবে না তা না, অবভিয়াসলি হবে। সো প্যারা নিও না, ঠিক আছে? ওকে, সো তুমি যদি লেখো উই হ্যাড মেট, সেটা দিলেও অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা দিলেও অ্যান্সার হয়ে যাবে। গট ইট? আন্ডারস্টুড?
গট ইট, আন্ডারস্টুড, ওকে। সামনে আগাবো, ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে এখন এটার অ্যান্সার করো। দেখো, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। বাই দা ওয়ে, তোমরা প্যারাগ্রাফের কথা বলতেছিলা। বরিশাল বোর্ডে 2017 একটা প্যারাগ্রাফ আসছিল, মাই বেস্ট ফ্রেন্ড। কি আসছিল? মাই বেস্ট ফ্রেন্ড। এখন বলো, এটা যদি আবার রিপিটে আসে তোমরা কি উত্তর লিখতে পারবা? বলো, কারা কারা লিখতে পারবা? মাই বেস্ট ফ্রেন্ড, এটা কি লিখতে পারবা? এই প্যারাগ্রাফটা লিখতে পারবা? মাই বেস্ট ফ্রেন্ড, এটা কিন্তু বোর্ডে একবার আসছে। সাবধান, বন্ধুর সাথে অনেক খুনছুটি হয়, অনেক কিছু হয়, উল্টাপাল্টা লিখো না যেন, ঠিক আছে? নাহলে কিন্তু পরীক্ষক আবার নাম্বার উল্টাপাল্টা দিবে। সো মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড। বাবা, ঘটনাটাই দেখো, বসবাস করতো, লিভড ইন, ইট ইজ মেনি ইয়ার্স, তার মানে কি ইজ আছে আর কিছু বোঝার দরকার নাই, সিন্স আছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট হিম। শেষ, শেষ বাবা, উত্তর শেষ। এটা আমিও দিয়ে দিছি, উই মেট টুগেদার। ও, আমি উত্তর দিয়েছি উই মেট টুগেদার। কি দিয়েছি? উই মেট টুগেদার। কোনো সমস্যা নেই, একই কথা। এই যে মেট হচ্ছে ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। বলো পারবা, বলো পারবা, ইয়েস পারবা, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আরেকটা জিনিস দেখো, এই সিন্স দিয়ে আরেকটা জিনিস বোঝানো হয়, সিন্স বা অ্যাজ। সিন্স বা অ্যাজ, খেয়াল করো, সিন্স বা অ্যাজ এর মানে হচ্ছে যেহেতু। এর মানে কি? এর মানে হচ্ছে যেহেতু। এর মানে কি? এর মানে হচ্ছে যেহেতু। সিন্স বা অ্যাজ দিয়ে আমরা যেহেতু বোঝাই। কি বোঝাই? যেহেতু বোঝাই। তাহলে যখন সিন্স বা অ্যাজ বাক্যের শুরুতে থাকবে, তাহলে বাক্যের শুরুতে থাকলে একটা জিনিস তোমরা মেনটেন করবা। আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, দেখতে সুন্দর লাগবে। এই জিনিসটা মেনটেন করবা যে সিন্স বা অ্যাজ সবচেয়ে বেশি যেটা আসে প্লাস V2 প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো কি লিখছি, দেখো কি লিখছি, মাথায় কিছু ঢুকে কিনা দেখো, মাথায় কিছু ঢুকছে কিনা দেখো। না ঢুকলে আমাকে বলবা, না ঢুকলে আমাকে বলবা, ভাইয়া হচ্ছে ঢুকায় দিব মাথার মধ্যে। বলছিলাম মাথাটাকে সাথে করে নিয়ে আসতে, ক্লাসের সময় মাথাটাকে সাথে করে নিয়ে আসতে। তাহলে দেখো, এই যে সিন্স, ধরো লিখলাম, পরীক্ষার হলে আসলো সিন্স V2, তার মানে কি? এই যে সাবজেক্ট, সিন্স হি ওয়াজ, এই যে ওয়াজ হচ্ছে তোমার V2। ইল, ধরো একজন অসুস্থ ছিল, তাহলে সিন্স হি ওয়াজ ইল ড্যাশ। পরীক্ষায় এমন আসলো কোশ্চেন, পরীক্ষায় আসলো সিন্স হি ওয়াজ ইল ড্যাশ। তাহলে তুমি কি বুঝবা? এখানে সিন্স দিয়ে বোঝাচ্ছে যেহেতু, এখানে সিন্সের জায়গায় অ্যাজও থাকতে পারতো, এবং এখানে দেখো ওয়াজ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সো ওই পাশে আমরা এই থিওরিটা ইউজ করব। তাহলে অনেকে যখন অসুস্থ থাকে তখন অনেকে আজকের এই ক্লাসটা যেমন মিস করছে না অনেকে, রাইট? আজকের এই কাজটা মিস করছে না অনেকে, তাহলে এরকম মিস করে ক্লাসটা অসুস্থতার কারণে। তাহলে সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই যে দেখো, অ্যাটেন্ড হচ্ছে ভার্বের এখানে বেস ফর্ম। তাহলে হি কুড নট, এই যে নট হচ্ছে একটা অ্যাডভার্ব, নট হচ্ছে একটা অ্যাডভার্ব। এগুলো বারবার বলতেছি, তোমাদের কিন্তু এগুলো লাগবে অ্যাডমিশন টেস্টে। লেট মি টেল ইউ ডিয়ার স্টুডেন্টস, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড দ্য ক্লাস। সেম ওয়েতে যদি সিন্স অর অ্যাজ এর পরে V2 না থেকে V1 থাকে, তাহলে এখানে ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। কি হবে? ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। মনে থাকবে? বলো, মনে থাকবে? মনে থাকবে? তাহলে একটা উদাহরণ দিয়ে দেই, চলো একটা উদাহরণ দিয়ে দেই। উদাহরণটা হচ্ছে এইরকম, উদাহরণটা হচ্ছে কেমন? উদাহরণটা হচ্ছে এইরকম যে সিন্স হি ইজ পুয়ার, যেহেতু সে গরিব, সিন্স হি ইজ পুয়ার হি ক্যান নট অ্যাফোর্ড, হি ক্যান নট অ্যাফোর্ড, অ্যাফোর্ড মানে কোনো কিছুকে কেনার যোগ্যতা বা সামর্থ্যকে বোঝায়। হি ক্যান নট অ্যাফোর্ড আ কার, সে একটা গাড়ি কেনার সামর্থ্য রাখে না। এমনি গরিব, গাড়ি কোথেকে কিনবে? গরিবের হাতি রোগ, এরকম বলে, তাই না? সো সিন্স হি ইজ পুয়ার হি ক্যান নট অ্যাফোর্ড আ কার, যেহেতু সে গরিব সে একটা কার অ্যাফোর্ড করতে পারে না। আমাদের উদ্দেশ্য ছিল বের করা কি? আমাদের উদ্দেশ্য ছিল বের করা এই ক্যান প্লাস ভার্বের বেস ফর্মটাকে, আর কিছু না। ঠিক আছে, এখানে দুইটা জিনিস লিখে রাখো। একটা হচ্ছে নটের পরে ভার্ব বসে,
আর একটা জিনিস লেখো, নো এর পরে নাউন বসে, তো নট এর পরে ভার্ব বসে, এটা তো তোমরা দেখলাই, এই যে নট অ্যাটেন্ড। আবার দেখো আমি লিখলাম নো ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন একটা নাউন এবং তার আগে কি বসছে, তার আগে এই যে নো বসছে, কি বসছে, নো বসছে। তাহলে পারবো আমরা এগুলো? দ্রুত দ্রুত বলো, পারবো আমরা? পারা উচিত, পারা উচিত। দিস আর বেসিক থিংস, একদম বেসিক জিনিস, আর কিচ্ছু না। ওকে ওকে পারফেক্ট। এবার আসো হোয়াইল এর নিয়মে। বলো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে দ্রুত করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত করতে পারো, সো দ্যাট আই ক্যান অ্যান্সার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে দ্রুত অ্যান্সার আমি করে দিব, তোমরা একটু বলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলো। ওকে, হ্যাঁ, গরিবের ঘোড়া রোগ, গরিবের ঘোড়া রোগ, গরিবের হাতি পোষার যেই মানে সামর্থ্য না থাকা, অনেকে অনেক কিছু বলে, বাট উই শুড নট সে ইট লাইক দ্যাট, উই শুড নট সে ইট ইন দ্যাট ম্যানার, এরকম নাই বলা উচিত আমাদের। ওকে, দ্রুত দ্রুত, সবাই এই পর্যন্ত বুঝছি, বুঝছি। তাহলে একটা অ্যান্সার দিই সবাই, দেখি সবার আগে কে উত্তর দিতে পারে, সবার আগে কে উত্তর দিতে পারে, আমি দেখবো, আমি দেখবো সবার আগে কে উত্তর দিতে পারে। ওয়াই, ওয়াই ড্যাশ while dash cricket I was hit by a bowler. বলো কি হবে উত্তর, দ্রুত বলো কি হবে উত্তর। while dash cricket, ও মাই গড, সবার আগে উত্তর দিয়ে দিয়েছে একজন, সরকার। কিন্তু সৌম্য সরকার কেন আসতে পারে না দলে, তুমি আমাকে ব্যাখ্যা করে বলো, তুমি তো উত্তর দিয়ে দিলে। তাহলে দেখো এখানে বুঝতে হবে যে while যখন থাকে, আমরা তোমাদেরকে পড়াই, তোমরাও জানো, while এর পরে আমরা কি করি, আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলটাকে ইউজ করি। তার মানে while playing cricket, এটা একটা ফ্রেজের অংশ, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। while playing cricket, আমি চাইলে এটা সেন্টেন্সের শেষেও লিখতে পারতাম যে I was hit by a bowler while playing cricket, এভাবেও লিখতে পারতাম, ঠিক আছে। তাহলে while playing cricket I was hit by a bowler। কিন্তু এখন যে প্রবলেমটা, তোমাদের যখন কমপ্লিটিং সেন্টেন্সে while থাকবে, তখন সারাক্ষণ তুমি এই জিনিসটা মাথায় রাখবে না। বলো আমি কি বলছি, বুঝছো? তুমি সারাক্ষণ এই জিনিসটা মাথায় রাখবে না। তাহলে তুমি চিন্তা করবে যে while থাকলে while এর আগে যেই কি থাকে, ভার্বের ফর্ম থাকে, সে অনুসারে কন্টিনিউয়াস টেন্স বসে। বলো কি বলছি, দ্রুত বলো। while এর আগে যেই ভার্ব থাকে সেই অনুসারে পরের অংশে কন্টিনিউয়াস টেন্স বসে। কন্টিনিউয়াস টেন্স বুঝো, কন্টিনিউয়াস টেন্স বুঝো। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোন একটা ঘটনা যেটা চলতেছে, অতীতকালে চলতেছিল বা বর্তমানে চলতেছে বা ভবিষ্যৎকালে চলতে থাকবে, তার মানে ভিআইএনজি, ভিআইএনজি এমন একটা মুড আসে, তাই না? ইয়েস ইয়েস, ইট ওয়াজ আ ইজি ওয়ান, এবং এটা তোমাদের রাইট ফর্মস অফ ভার্বস আসতে পারে বোর্ড এক্সামে, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে একটা জিনিস দেখো, এটা মুখস্থ করার কিছু নেই। উই স আ স্নেক while we had to walk through a jungle। তার মানে আমরা হয়তো এমন একটা জায়গায় গিয়েছি যেটা একটা জঙ্গল ছিল, এবং এই জঙ্গলে আমাদের হাঁটতেই হয়েছিল। হ্যাড টু মানে কুড নট বাট, দেখো হ্যাড টু নেগেটিভ ফর্ম কি, কুড নট বাট। হ্যাড টু নেগেটিভ ফর্ম কি, কুড নট বাট। এগুলো তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। তাহলে উই কুড নট বাট ওয়াক থ্রু এ জঙ্গল, এই ওয়াক হচ্ছে ভার্বের এখানে বেস ফর্ম। তাহলে উই স আ স্নেক while, অ্যানসারটা হবে এরকম, while we were walking। তাহলে আমরা যখন হাঁটতেছিলাম ওই মুহূর্তে আমরা একটা স্নেক দেখেছিলাম। তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই দেখো এখানে ওয়াজ না বসে ওয়্যার বসেছে। কারণ তোমাকে জানতে হবে যে V2 মানে ভার্বের পাস্ট ফর্মে এই দুইটা জিনিস পাওয়া যায়, ওয়াজ এবং ওয়্যার, ওয়াজ এবং ওয়্যার, এই দুইটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে। আর আলটিমেটলি ভিআইএনজি তো বসবেই, ভিআইএনজি বসবে। তাহলে while এর ফিলোসফিটা বুঝতে হবে। একটা সেন্টেন্সে যখন while বসে, একটা সেন্টেন্সে যখন while বসে, তখন মাথায় রাখতে হবে দুইটা ঘটনা একসাথে ঘটতেছে। while মানে কি? সংখ্যা 2। কি সংখ্যা বলতো? while মানেই হচ্ছে সংখ্যা 2, ঠিক আছে। তাহলে we had to walk through a jungle, we saw a snake while we were walking। তাহলে আমরা যখন হাঁটতেছিলাম তখন একটা সাপ দেখতে পেয়েছিলাম। Got it?
আন্ডারস্টুড? ইয়েস, উই ওয়ার ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। হ্যাঁ, লিখতে পারো, আবার থ্রু দ্য জঙ্গল লিখতে পারো, কোনো সমস্যা নেই। মনিকা, নাইস। ক্রসিং দ্য জঙ্গল, রাইট, দ্যাট ইজ অলসো রাইট, নো প্রবলেম। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, থামস আপ। তাহলে সেম জিনিস দেখো, লাস্ট নাইট, গত রাতে, আই ডিড নট হ্যাভ, খেয়াল করবে এই ডিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এই নট হচ্ছে আমার অ্যাডভার্ব, আর এই হ্যাভ হচ্ছে আমার কি? এই হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, মেইন ভার্ব এটা। তাহলে আই ডিড নট হ্যাভ এ সাউন্ড স্লিপ, এখানে আর্টিকেল, সাউন্ড এখানে অ্যাডজেক্টিভ, স্লিপ এখানে নাউন। তাহলে একটা শব্দ তার অবস্থানের কারণে কতবার চেঞ্জ হয়, তাই না? আমরা নর্মালি সাউন্ড মানে কি বুঝি? সাউন্ড মানে শব্দকে বুঝি, নয়েজ, সাউন্ড। আর অন্যদিকে এই যে আমার স্লিপটা আছে এখানে, এখানে নাউন। তাহলে দেখো আমরা একটু আগেই পড়েছি, ওয়াইল হচ্ছে এমন একটা জিনিস যখন দুইটা ঘটনা একসাথে ঘটে। আমরা যখনই ওয়াইল বলবো, খেয়াল করো, আমি যখন ওয়াইল, ওয়াইল মানে কি বোঝাচ্ছে এখানে? যে ওয়াইল হচ্ছে দুইটা ঘটনাকে কানেক্ট করতেছে। ওয়াইল দুইটা ঘটনাকে কি করতেছে? কানেক্ট করতেছে। তাহলে এই সেম জিনিসটা, যে আই ফিল স্লিপি, লাস্ট নাইট আই ডিড নট হ্যাভ এ সাউন্ড স্লিপ, আই ফিল স্লিপি যখন আমি টিভি দেখতেছিলাম। আচ্ছা বলো তো, এটা কি সবার সাথে হয় না? ধরো আজকে বাংলাদেশের খেলা, অথবা ধরো একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম তুমি দেখতেছো। এখন অ্যাকচুয়ালি তোমার প্রোগ্রামটা দেখাও জরুরি, আবার তোমার খুব ঘুমও পাচ্ছে। তাহলে যখন তুমি ওই প্রোগ্রামটা দেখতে যাও, মাঝে মাঝে কি এরকম স্লিপি ফিল করো না? ঘুম আসতেছে ভাই কেমন যেন। তাহলে কি দুইটা ঘটনা একসাথে ঘটতেছে না? আমরা দুইটা ঘটনাকে একসাথে, একই সাথে যখন ঘটে তখন ওয়াইল দিয়ে যুক্ত করি। কি দিয়ে যুক্ত করি? ওয়াইল দিয়ে যুক্ত করি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? আই ফিল স্লিপি while I was watching। এখানে ফিল হচ্ছে একটা ভার্ব, স্লিপি হচ্ছে ঘুম কাতুরে অবস্থা, এটা একটা অ্যাডভার্ব। আর এই যে আমার while, while দিয়ে আমি কি করেছি একটু আগে বলেছিলাম, এখন তুমি একটু খেয়াল করতে পারো যে ভাইয়া I feel sleepy while I was watching, এখানে একটা ঘটনা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ফিল না থেকে ফেল তো থাকতে পারত। ঠিক আছে, ফিল না থেকে ফেল তো থাকতে পারতো। while someone watching the TV, না while someone was watching the TV, কারণ someone একটা ইনডিফিনিট প্রোনাউন, আর ইনডিফিনিট প্রোনাউনের পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, এখানে ভার্বের ফর্ম বসাতে হবে, এটা মিস করা যাবে না। আচ্ছা, একটা খুব সুন্দর কোয়েশ্চেন আসছে যে ভাইয়া বাংলাটা বলে পড়ান। আই আন্ডারস্ট্যান্ড, আই রেসপেক্ট, যে বাংলাটা বলে পড়ালে খুব মজা হতো। যে দেখো আমরা একটা সাপ দেখেছিলাম যখন আমরা কি করতেছিলাম, হাঁটছিলাম জঙ্গল ধরে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সো ব্যাপারটা হচ্ছে কি, সবসময় যদি বাংলার পেছনে ছোট, তাহলে কিন্তু আবার তুমি এই ল্যাঙ্গুয়েজটাকে মেনটেন করতে পারবে না। ওই গ্রামার ট্রান্সলেশন একটা মেথড ছিল, যে আগে গ্রামারটাকে ট্রান্সলেশন করে করে বাংলা বুঝে বুঝে তারপরে উত্তর করার চেষ্টা করতো। সো ওই দিনটা বাবা এখন আর নাই। সো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা সারাক্ষণ ওই বাংলাটার পেছনে দৌড়িও না, বাংলাটা অটোমেটিকলি এসে পড়বে, অটোমেটিকলি চলে আসবে। তুমি জাস্ট মাথায় রাখো যে আমার প্যাটার্ন গুলো কি, আমি কি ওয়ার্ড ইউজ করতে পারি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলা তুমি চিন্তা করো, বাট লেখার ক্ষেত্রে তো আমাকে ইংলিশ লিখতে হবে। সো না, এই ওভারলি আমরা যখন ডিপেন্ডেন্ট হয়ে যাই বাংলার উপর, যে এটা বাংলা না বললে আমি আর কিছু পারছি না, তখন আমাদের বিপদে পড়তে হয়। সো আই হোপ তোমরা এই কথাটা মনে রাখবে। গট ইট? ওকে। সো while দিয়ে আরেকটা জিনিস আছে, দেখো এটা অ্যান্সারটা কি হতে পারে। দেখো, she loves reading, she will be reading while we, খেয়াল করো, she loves reading, খেয়াল করো, she loves reading while we, খেয়াল করো, এখানে দুইটা জিনিস শেখার আছে। একটা হচ্ছে, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এটা ওয়ান কাইন্ড অফ জেরান্ড। এটা এখানে জেরান্ড, পরপর দুইটা ভার্ব বসলে এটা অ্যাকচুয়ালি জেরান্ড হয়ে যায়। এটা লিখে রাখো, এটা কাজে লাগবে। এটা কি বাবা? এটা জেরান্ড, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে খেয়াল করো কি বলছি, দ্রুত খেয়াল করো কি বলছি, আমাকে দ্রুত বলো। তাহলে কি বলছে? she loves reading, she will be reading while। তাহলে অ্যানসারটা কি হবে? এই যে দেখো, এখানে will be আছে, তার মানে মোডাল ভার্ব, ভার্বের বেস ফর্ম, এবং এটা ফিউচার ইনডিফিনিট। আমি একটু আগে কি বলেছিলাম আমাকে বলো? আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে যেই প্যাটার্নে থাকবে সেই অনুসারে কি হবে? while এর পরে কন্টিনিউয়াস টেন্স হবে।
দেখো এটা বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আমাকে বলো, না বুঝতে পারলে আমাকে বলো, দ্রুত বলো, না বুঝতে পারলে আমাকে বলো। ইয়েস 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 ইয়েস। না, বাংলা জানার জন্য ইম্পর্টেন্ট, বাট বাংলার উপর অতিরিক্ত কি করা যাবে না, ডিপেন্ডেন্সি আনা যাবে না, দ্যাটস ইট, আর কিছু না, বাংলা কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ঘটনাটা বুঝতে পেরেছি তো, এখানে উইল বি ছিল ফিউচার ইনডিফিনিট, তাই এখানে ফিউচার কন্টিনিউয়াস বসাইছি, কি বসাইছি, ফিউচার কন্টিনিউয়াস। বলো তাহলে হোয়াইল দিয়ে কোয়েশ্চেন আসলে পারবা অ্যান্সার করতে, আমাকে বলো, হোয়াইল দিয়ে কোয়েশ্চেন আসলে পারবা অ্যান্সার করতে? একটু দ্রুত বলো তো কমেন্টে, একটু দ্রুত বলো, দ্রুত বলতে হবে। এইটা আবার বলেন ভাইয়া, ঠিক আছে আমি আবার বলতেছি। তার মানে হচ্ছে আমি বলেছিলাম হোয়াইল, খেয়াল করো এইভাবে, হোয়াইল, হোয়াইলের আগে যে ভার্বটা থাকে V1 V2 V3, বেসিকলি V3 থাকে না, সো V1 V2 থাকে, অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম থাকে। সো অ্যাকর্ডিং টু দিস ভার্বস while পরে কন্টিনিউয়াস টেন্সটা হয়, কি হয়, কন্টিনিউয়াস টেন্সটা বসে। যেমন she will be reading, সে পড়তে থাকবে, she will be reading, সে পড়তে থাকবে, while we will be playing। তার মানে একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে, আমরা যখন খেলতে থাকবো সে তখন পড়তে থাকবে, আমরা যখন খেলতে থাকবো সে তখন পড়তে থাকবে। বলো এবার পারবা সবাই, এবার পারা যাবে? দ্রুত দ্রুত বলতে হবে, দ্রুত পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারা যাবে, রাইট রাইট রাইট। ওকে, তাহলে এটার অ্যান্সার দাও দেখি, কয়জন উত্তর করতে পারো, কয়জন উত্তর করতে পারো দেখি, এটার অ্যান্সার দাও। আই প্রেফার রিডিং ড্যাশ ড্যাশ। দাও কতবার যে আসছে কোয়েশ্চেন, বোর্ড এক্সাম, অ্যাডমিশন টেস্ট, কতবার যে আসছে, দাও অ্যান্সার দাও, অ্যান্সার দাও। আই প্রেফার রিডিং ড্যাশ ড্যাশ। ও আচ্ছা, এখানে এটা দেখা যাচ্ছে না, না এখানে এটা দেখা যাচ্ছে না, তাহলে আমি এটাকে একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, এটাকে একটু মুছে দেই। ওকে পারফেক্ট, নিচে লিখে দিই। বলো উত্তর আসতেছে, উত্তর আসতেছে। আই প্রেফার রিডিং ড্যাশ ড্যাশ। এই যে এই পাশে বাবা, এই যে কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেন দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে আই প্রেফার রিডিং ড্যাশ ড্যাশ। কি হবে উত্তর বলো, কি হবে উত্তর, দ্রুত দ্রুত বলো। এইটা অ্যান্সার করতে যদি এত সময় লাগে, তাহলে অ্যাডমিশন টেস্টে কিভাবে সময়ের সাথে পাল্লা দিব বলো তো, বোর্ড এক্সামে কিভাবে পাল্লা দিব? পাল্লা দিতে পারবো? পাল্লা দিতে হবে। প্রেফার মানে হচ্ছে কি, টু চুজ, টু চুজ, বেসিক্যালি এটা চয়েস কে বোঝায়, কি বোঝায়, চয়েস কে বোঝায়, চয়েস পছন্দ, ঠিক আছে। এবং প্রেফারের পরে টু বসে, তোমরা অনেকেই ভুলটা করো, এবং এটা বারবার পরীক্ষা এই জন্যই দেয় যে ছেলেপেলেরা এটা ভুল করে। অ্যাকচুয়ালি প্রেফার টু হচ্ছে রাইট, আর তোমরা অনেকে কি লেখো, প্রেফার দেন লিখো, এটা রং, ঠিক আছে, এটা রং। তাহলে আই প্রেফার রিডিং, এই রিডিংটা হচ্ছে আমার কি, জিরান বা জিরান, যাই উচ্চারণ করো, এবং এখানেও রাইটের জায়গায় রাইটিং হবে। সো আমাকে অনেকে বলে ভাইয়া টু এর পরে না ভার্বের বেস ফর্ম বসে, না এটা অ্যাকচুয়ালি এখানে নাউন, এটা অ্যাকচুয়ালি কি, নাউন। এই যে দেখছো আমি বলতে না বলতে একজন দেন লিখছে, সো দেন হবে না, দেখো এই যে দেখো সুন্দর করে লিখে রাখছি ভাইয়া, প্রেফার টু ইজ কারেক্ট, প্রেফার দেন হচ্ছে ভুল। বলো মনে থাকবে, মনে থাকবে। এটা কিন্তু খুবই কমন একটা কোয়েশ্চেন, খুবই ইজি একটা কোয়েশ্চেন, বারবার আসে, প্লিজ কেউ ভুল করিও না, মনে থাকবে, প্লিজ কেউ ভুল করিও না, কারণ ভুল করলে দিন শেষে কোনো লাভ হবে না। ওকে, ভুল করলে সব শেষ, সব শেষ। ওকে ঠিক আছে, এবার বলো তাহলে এই পর্যন্ত, এই পর্যন্ত ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে, দ্রুত বলো, ইজ এভরিথিং ওকে অর নট ওকে? Is everything okay or not okay? দ্রুত বলো, দ্রুত বলো। ওকে, ওকে থাকলে ওকে, না নট ওকে থাকলে নট ওকে। পারফেক্ট, চলো আই গেস উই ক্যান মুভ, আই গেস উই ক্যান মুভ। ওকে, এবার আসো তোমাদের সবচেয়ে মজার নিয়ম, লিস্ট। কারা কারা চেনো
এই লেস্ট কারা কারা চেনো বলো, এই লেস্ট কারা কারা চেনো, একটু হাত উঠাও, দ্রুত হাত উঠাও। এই লেস্ট কারা কারা চেনো, একটু দ্রুত হাত উঠাও, দ্রুত হাত উঠাও। লেস্ট কারা কারা চেনো, খেয়াল করো। লেস্ট হচ্ছে সবচেয়ে কমন, পরীক্ষায় বারবার আসতেছে, বারবার আসতেছেন, তোমরা বারবার ভুল করতেছ। লেস্ট কিন্তু বারবার আসে পরীক্ষায়, লেস্ট কিন্তু বারবার আসে পরীক্ষায়, বারবার। তাহলে দেখো লেস্ট থাকলে একটা জিনিস মাথায় রাখতে হবে, লেস্ট হচ্ছে কি অন্যথায়। এগুলো আমি তোমাদের গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস বা স্পেশাল ওয়ার্ডস এখানেও পড়াইছি। লেস্ট হচ্ছে কি অন্যথায়, ঠিক আছে? লেস্ট হচ্ছে অন্যথায়, নতুবা, নতুবা বাংলা যারা জানতে চাও তাদের জন্য বাবা এটা। তাহলে এখানে লেস্টের পরে কি বসবে, লেস্টের পরে শুড বসে অথবা মাইট বসে, প্লাস ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? প্লাস ভার্বের বেস ফর্ম বসে, প্লাস ভার্বের বেস ফর্ম। বলো বুঝতে পারছো কিনা, বলো দ্রুত বলো। এই রুলসটা কার কার মনে আছে? সবার মনে আছে? ও সবার মনে আছে, বাহ ভালো তো। তাহলে দেখো পরীক্ষায় যে ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, এই লেস্টের প্রশ্ন আসছে এবং লেস্ট সবার প্রিয়, লেস্ট সবার প্রিয়। সো লিস্টের কোশ্চেন থাকবে না এমন কোনো কথাই নেই, লিস্টের কোশ্চেন সব সময় থাকে, লিস্টের কোশ্চেন সব সময় থাকে। তাহলে দেখো উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন। যেমন দেখো আমরা দেরি করে ফেলেছি, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, এই যে মোডাল ভার্ব মানে আলটিমেটলি, তারপর হচ্ছে তোমার স্টার্ট হচ্ছে মেইন ভার্ব, রাইট? তাহলে ওয়াক ফাস্ট লিস্টে তো সবাই লিখতে পারবা, লিখে ফেলো তো, উই শুড মিস দ্য ক্লাস। এই যে এই ফেসবুক আর মানে মেসেঞ্জারের কমেন্টের মতো লিখলে হবে না, কিন্তু ক্লাস লিখতে গেলে CLASS লিখতে হবে। এই CLS লিখলে কিন্তু মার্কস দিবে না, মনে থাকবে তো? CLS লিখলে কিন্তু মার্কস দিবে না। তাহলে ওয়াক ফাস্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ক্লাস। কিন্তু বাবা এখানে তো উই ছিল, তাই না? তাহলে এখানে ইউ লিখলে কি নাম্বার পাবা? বলো তো, নাম্বার কিন্তু পাবা না। সো দিস ইজ ইনকারেক্ট। সো তোমরা অনেকে একটা প্যাটার্ন মুখস্থ করো যে দ্রুত হাঁটো, অন্যথায় বা নতুবা তুমি তো ক্লাসটা মিস করে ফেলতে পারো। তাহলে লিস্টের ক্ষেত্রে দুইটা ঘটনা আমরা দেখতেছি, যে একটা হচ্ছে আমরা অনেক দেরি করে ফেলেছি বা কোনো একটা ঘটনা ঘটেছে, তাই এখন আমাকে এটা রিকভার করতে হবে। আর রিকভার করার জন্য আমাকে কি করতে হয়? আরেকটা পথ বেছে নিতে হয়। সো ধরো ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাই রিকভার করার জন্য আমার এখন দ্রুত দ্রুত হাঁটতে হবে। সো এই যে ব্যাপারটা, সো এখানে উই দিয়ে শুরু হয়েছিল, এখানেও উই লিখতে হবে, মনে থাকবে তো? এখানেও কি লিখতে হবে? উই লিখতে হবে। যারা এখানে ইউ লিখবা নাম্বার শেষ। সো ইদার তুমি শুড লিখবা অর মাইট লিখবা, ইদার শুড লিখবা অথবা মাইট লিখবা, দুইটা। কিন্তু অনেকে আবার এইভাবে লিখে যায়, ভাইয়া আমি অনেক পারি, আমি এইভাবে পরীক্ষার হলে লিখে দিয়ে আসছি, মাইট মিস। প্লিজ ভাই প্লিজ, দিস ইজ রং, এটা করবা না, টাটা, এটা করবা না, মনে থাকবে তো? এই কাজটা করবা না। ওকে পারফেক্ট, ওকে পারফেক্ট। পরেরটা আসো, ওয়ার্ক কেয়ারফুলি, ভালো মতো কাজ করো। ভাইয়া দেখো অনেক ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, কি থাকে? ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়ার্ক কেয়ারফুলি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং কেয়ারফুলি যেখানে একটা অ্যাডভার্ব, কেয়ারফুলি যেখানে একটা কি অ্যাডভার্ব, কেয়ারফুলি কি একটা অ্যাডভার্ব, মনে থাকবে তো? তাহলে ওয়ার্ক কেয়ারফুলি কি বলতেছে? ওয়ার্ক কেয়ারফুলি, তাই না? ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট। তাহলে অ্যানসারটা কি হবে? এই যে আমার অ্যানসারটা, you should fail in the exam, অথবা work carefully lest you should fail in life। এইটাও তুমি বলতে পারো, ঠিক আছে? এটাও তুমি বলতে পারো, যেহেতু তোমরা স্টুডেন্টস তাই যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা এক্সাম কথাটা নিয়ে আসি। হ্যাঁ, you cannot successful হবে না, work carefully lest you might break this। এটাও হবে, এটাও হবে, এটাও হবে, ঠিক আছে? You might break something, might break this, very good, nice, not bad. We should prosper in life, work carefully lest হ্যাঁ prosper in life ও দেওয়া যায়, কোনো সমস্যা। বাট উই দিও না, এটা ইউ দিও, এটা উই না, এটা ইউ দিও, ঠিক আছে? এখানে উই দিও না, এখানে ইউ দিও। কারণ কি? এটা যে কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এর আগে পরে কোনো প্রকার এরকম ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার ছিল না, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার ছিল না, দ্যাটস ওয়াই। ওকে, আন্ডারস্টুড? তাহলে রেস্ট দিয়ে এক্সাম আসলে পারবো, রেস্ট দিয়ে এক্সাম আসলে পারবো। এই যে দেখো পারো।
আ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, তার মানে হ্যাজ টু মানে কি মাস্ট, হ্যাজ টু মানে হচ্ছে মাস্ট। A student must be punctual, he has to study regularly, তাকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে। লেস্ট, আরে দিনাজপুর বোর্ডে এটা কোনো কোয়েশ্চেন আসলো? এটা কোনো কোয়েশ্চেন হইলো? বলো, এটা কোনো কোয়েশ্চেন হইলো? অ্যান্সার দিয়ে দাও, অ্যান্সার দিয়ে দাও। হি শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন, একই কথা, একই কথা, যে শুড ফেইল। আমার জিনিসটা হচ্ছে এটা, ভাইয়া মাইট ফেল দিলেও হবে, অবশ্যই হবে, হবে না এমন কোনো কথা নাই। হি মাইট ফেইল in the examinations বা in the examination, তুমি examinations-ও লিখতে পারো, আবার শুধু examination-ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। অথবা তুমি exams লিখতে পারো, it is up to you, এটা তোমাদের উপর, তোমাদের উপর। yeah you should fail in the exam, ওকে। তাহলে লিস্টের ঘটনাটাও শেষ হয়ে গেল, লিস্টও শেষ হয়ে গেল। পারা যাবে? বলো, লিস্টও শেষ হয়ে গেল, পারা যাবে? পারা যাবে? তাহলে এবার হাই টাইমে চলে আসি, তাই না? কারো কোনো কনফিউশন থাকলে দ্রুত বলে নাও, ভাই একটু পানি পান করে নেই। কারো কোনো কনফিউশন থাকলে দ্রুত বলে নাও, দ্রুত বলে নাও, দ্রুত বলে নাও। ওকে, কারো কোনো কনফিউশন আছে? থাকলে আমাকে বলো। কোনো কনফিউশন না থাকলে আমরা এখন হাই টাইম পড়বো। কি পড়বো? হাই টাইম, হাই টাইম, অথবা শুধু টাইম, অথবা অ্যাবাউট টাইম। তাহলে এই এক্সপ্রেশনটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, এবং এর আগে একটা ইটিস থাকে। কি থাকে? একটা ইটিস থাকে। কি থাকে? একটা ইটিস থাকে। কি থাকে? ইট ইজ। ঠিক আছে, তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, অথবা ইট ইজ টাইম, অথবা ইট ইজ অ্যাবাউট টাইম। তিনটাই একই জিনিস। দেখো, লিখে রাখো একবার, লিখে রাখো। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই তিনটাই আসতে পারে। ইয়েস। এখন দেখো, এই ক্ষেত্রে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে কি, সবচেয়ে কমন স্ট্রাকচার হচ্ছে হাই টাইমের পরে একটা কি বসবে? সাবজেক্ট বসবে। আমার সাথে সাথে বলো, কি বসবে? সাবজেক্ট বসবে। সাবজেক্টের পরে ভার্বের কি ফর্ম বসবে? V2। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই হাই টাইমের ক্ষেত্রে। তাহলে এটার বাংলা হচ্ছে এখনই উপযুক্ত সময়, বা এখনই সময়, এখনই সময়, অথবা এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। তাহলে সবচেয়ে কমন ফিচার কি? এদের পরে একটা সাবজেক্ট বসে, তারপরে ভার্বের V2 বসে, তারপরে এক্সটেনশন। এক্সটেনশন মানে কিছু তোমার অ্যাডজেক্টিভ, নাউন, এদেরকে দিয়ে অবজেক্ট হিসেবে লিখি আমরা। ঠিক আছে, তাহলে করাপশন এখানে একটা নাউন, সাবজেক্ট। করাপশন ইজ অ্যান অবস্টেকল। অবস্টেকল হচ্ছে বাধা টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। এই যে পজেসিভ, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে নাউন। তাহলে করাপশন আমাদের জাতীয় উন্নতির পথে অন্তরায়। তোমরা লিখো না এরকম বাংলায় যে কোন একটা দুর্নীতি জাতির উন্নতির পথে অন্তরায়, বাংলাও বলে দিলাম। তার মানে ইট ইজ হাই টাইম তুমি দুর্নীতির বিরুদ্ধে না বলুন। বলেন একটা অ্যাডে, দুর্নীতির বিরুদ্ধে না বলুন, বলে দুর্নীতির বিরুদ্ধে না বলুন, এরকম বলে, রাইট? সো ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন। এই যে উই, আমরা, আমরা একটা সাবজেক্ট, স্টপড ভার্বের V2, করাপশন এখানে একটা নাউন, দ্যাটস ইট। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন, ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন। Patriotism, patriotism is a noble virtue, noble virtue. It is high time we became patriot. ঠিক না? We had developed patriotism, we developed patriotism, সবই বসতে পারে। had এখানে V2, developed to V2, আবার we became patriot, এটাও হয়। we, এই যে became হচ্ছে ভার্বের V2, we became
patriot. We became what? Patriot. We became patriot. মনে থাকবে? বলো। Yes. আচ্ছা, হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে ভাইয়া, এই হাই টাইমের পরে কি ইনফিনিটিভ ইউজ করা যায় না? ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড এগেইনস্ট করাপশন। সুন্দর একটা লাইন লিখছে একটা স্টুডেন্ট। আই অ্যাপ্রিশিয়েট দিস। হ্যাঁ বাবা, লেখা যায়। সো ব্যাপারটা হচ্ছে কি, তুমি চাইলে ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে এই মেথডটাও ইউজ করতে পারো। কোন মেথডটা ভাইয়া? এই মেথডটা হচ্ছে এইরকম, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। এই মেথডটাও ইউজ করতে পারো। তবে দেখা গেছে, বোর্ড কোয়েশ্চেন গুলো চেক করে দেখা গেছে, এই মেথডটা ইউজ করতে হলে ইট ইজ হাই টাইম ফর থাকে। ইট ইজ হাই টাইম ফর, এবং এই যে অবজেক্টিভ ফর্ম থাকে, মি অথবা ইউ অথবা হিম, এরকম। বুঝতে পারছো? ফর প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, ফর প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, ফর প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। বুঝতে পারছো আমার কথাটা? বলো, কারা কারা বুঝতে পারো না, আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। যারা বুঝতে পারো নাই তারা সুন্দর করে বলো, আমি বুঝাই দিচ্ছি। তাহলে তখন তুমি লিখতে পারো ইট ইজ হাই টাইম ফর আস। ধরো এখানে ইট ইজ হাই টাইম ফর আস থাকতো, তখন তুমি যেটা লিখছো টু স্ট্যান্ড এগেইনস্ট করাপশন, তখন এটা শুনতে আরো ভালো লাগতো, বা বোর্ড এক্সামে সচরাচর এই প্যাটার্নটা ফলো করে। কিন্তু নর্মালি যদি পাও তাহলে তুমি এই সাবজেক্ট প্লাস V2 দিয়ে লিখো। ওকে, তাহলে হাই টাইমের প্যারা শেষ। হাই টাইম আরো আসছে পরীক্ষা, দেখছো? 2 বার আসছে, দেখছো? কোয়েশ্চেনটা দেখো তো। শি সেইড ইট ইজ হাই টাইম উই, কিছু একটা বইলা দিবা। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরেকবার প্লিজ। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম বাবা, আরেকবার না, আরো বহুবার বলতে পারবো আমি, স্টুডেন্টদের জন্য বহুবার বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইট ইজ হাই টাইমের পরে আমরা দুইটা মেথড দেখি। একটা মেথড বলে যে আমরা একটা সাবজেক্ট লিখবো, আমরা V2 লিখবো প্লাস এক্সটেনশন লিখবো, দ্যাটস ইট, ডান। V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আরেকটা কথা বলে, যদি ইট ইজ হাই টাইমের পরে ফর প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন থাকে, কি থাকে? অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন থাকে, যেমন ফর মি, ফর দেম, ফর আস, তখন আমরা সাধারণত এই টু প্লাস বেস ফর্ম মানে ইনফিনিটিভটাকে ইউজ করে থাকি। দ্যাটস ইট, আর কিছু না। মনে থাকবে, লিখে রাখো একবার। তাহলে she said it is high time we, দেখো অলরেডি সাবজেক্ট আছে, এখানে 100% V2 দিয়ে লিখতে হবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ went on a tour। তাহলে সে বলেছিল এখনই উপযুক্ত সময় আমরা একটা ট্যুরে চলে যাই। বলেন অনেকে, অনেকদিন ঘুরি না, এখনই উপযুক্ত সময়, চল একটা ট্যুরে যাই, শীতকাল আসছে, তাই না? শীতকাল আসছে। সো শি সেইড ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট অন ট্যুর। এটা কেন ইম্পর্টেন্ট? ফার্স্ট অফ অল, ডেট্রিমেন্টাল টু, এটা মানে ক্ষতিকর। এটা মানে কি? ক্ষতিকর। এটা ওয়ান কাইন্ড অফ ইনজুরিয়াস টু, অথবা আমরা বলতে পারি ডেঞ্জারাস। কিন্তু ডেঞ্জারাস এর পরে টু হয় না, ডেঞ্জারাস এর পরে সাধারণত ফর বসে, ডেঞ্জারাস ফর হেলথ, এটা সিনোনিমাস ইউজ। ঠিক আছে? তাহলে ইট ইজ হাই টাইম ইউ, তাহলে এখানে V2 ইউজ করবো, এন্ড বাকি অংশটুকু লিখে ফেলবো। তাহলে কোনো একটা কিছু তোমাকে ছাড়তে বলছে, তাহলে তুমি কি ছাড়বা? তুমি সিগারেট খাইলে ওটা ছেড়ে দাও। তাহলে ইউ, এই যে গেভ হচ্ছে ভার্বের V2, গেভ আপ, এটা কোথা থেকে আসছে? গিভ আপ থেকে আসছে। গিভ আপ মানে ত্যাগ করা। গিভ আপ মানে কি? গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। তাহলে গিভ আপ স্মোকিং, এই স্মোকিংটা কিন্তু ভিআইএনজি ঠিক আছে, এটা কিন্তু একটা নাউন হিসেবে আছে। তাহলে এটা জেরান্ড, এটাকে আমরা কি বলতে পারি? জেরান্ড। এবং জেরান্ডের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দেখো তোমাদের অ্যাডমিশন টেস্টে এরকম কোয়েশ্চেন আসবে, উত্তরটা দাও তো সবাই। স্মোকিং ড্যাশ আ ব্যাড হ্যাবিট, বলো কি হবে উত্তর? দ্রুত উত্তরটা দাও, কি হবে উত্তর? স্মোকিং ড্যাশ আ ব্যাড হ্যাবিট। ইয়েস, হ্যাঁ, ইউ স্টপ স্মোকিং, ভেরি গুড, একদম সুন্দর লিখছো। এটাও লিখতে পারো, গেভ আপ স্মোকিং না লিখে ইউ
stopped smoking. পারফেক্ট, একদম। তাহলে স্মোকিং ড্যাশ ইজ হবে, কি হবে উত্তর? ইজ। তাহলে কি লিখবা? তোমার খাতায় এটা লেখা থাকা উচিত যে জেরান্ডের পরে, জেরান্ড মানে কি, এরকম বাক্যের শুরুতে বা শেষে সাধারণত ভার্বের আইএনজি ফর্মটা যেটা নাউনের মতো কাজ করে। তাহলে স্মোকিং যেহেতু জেরান্ড, এই জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব হয়, কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব। মনে থাকবে বাবা, মনে থাকবে, সিঙ্গুলার ভার্ব বসে, কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। চেঞ্জড ব্যাড হ্যাবিটস, হ্যাঁ এটা সুন্দর, খুব সুন্দর লিখেছো, চেঞ্জড ব্যাড হ্যাবিটস। ঠিক আছে, ঠিক আছে। সো এরকম আসবে পরীক্ষায় যে ওয়াকিং ড্যাশ আ গুড এক্সারসাইজ, তখন তোমাকে কি লিখতে হবে? তখন তোমাকে এটা লিখতে হবে যে ওয়াকিং is a good exercise. Walking is a good exercise. মনে থাকবে তো? গ্রেট, গ্রেট, ভেরি গুড, ভেরি গুড। এখন আসো নতুন একটা নিয়ম, ইউজ টু। ইউজ টু আমেরিকার ভিডিওটা দিছিলাম, কারা কারা দেখছো? যারা যারা দেখো নাই আমেরিকার ভিডিওটা দেখে নিবা। হ্যাঁ, আমেরিকো ইম্পর্টেন্ট, খুবই ইজি লেসন বাট ইম্পর্টেন্ট। সো আমেরিকো পড়তে হবে। হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস নামক যে ইউনিটটা আছে 22 ব্যাচের এবং 23 ব্যাচের উভয়েরই আছে, সেখানে আমেরিকো নামের একটা গল্প আছে। গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পড়ে ফেলতে হবে। কি করতে হবে? পড়ে ফেলতে হবে। দেখো ইউজ টু এক্সামে আসে, এটাও বোর্ডে আসছে, আমি বোর্ডটা উল্লেখ করতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি। তাহলে ইউজ টু খেয়াল করো, কতগুলো রুলস পড়ে ফেলছি আমরা, তাই না? সো বেসিকলি ইউজ টু হচ্ছে একটা সেমি মোডাল ভার্ব আর কি, কোন কোন বই লেখে সেমি মোডাল ভার্ব, ঠিক আছে। আবার ইউজ টুর মতো আছে যে দেয়ার, তারপরে নিড, এগুলো। সো যে কোনো মোডাল ভার্বের পরে কি বসে? যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম বসে, বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কি? ভার্বের বেস ফর্ম হচ্ছে সেই ফর্ম যার সাথে এস বা ইএস যুক্ত হতে পারে না, যার সাথে এস বা ইএস যুক্ত হতে পারে না। ভার্বের বেস ফর্ম হচ্ছে যার সাথে এস বা ইএস যুক্ত হতে পারে না, অথবা ওই ভার্বের ফর্মটা কখনো চেঞ্জ হতে পারে না। তাহলে ইউজ টু দিয়ে আমরা অতীতকালে ব্যবহৃত কোনো ঘটনা বা অতীতকালে সংগঠিত হতো এমন কোনো ঘটনাকে বোঝাই, অতীতের অভ্যাসকে বোঝাই। তাহলে ইউজ টুর পরে বেস ভার্ব হচ্ছে। সো আমেরিকাতে দেখতাম যে আমেরিকো, আমার সাথে সাথে লিখো, আমেরিকো ইউজ টু ড্যাশ, কি হবে? ট্র্যাশ ফ্রম, দেখছো এই যে ভুলটা হয় বারবার, এই ভুলটা করা যাবে না। ফর্ম আর ফর্ম এক জিনিস না, মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফর্ম, এই যে কোনো কিছু গঠন করা, আর একটা হচ্ছে কি ফ্রম, একটা প্রিপোজিশন। তাহলে আমেরিকা ইউজ টু ড্যাশ ট্র্যাশ ফ্রম পাইল অফ ট্র্যাশ। ঠিক আছে, পাইল অফ মানে স্তূপ, পাইল অফ মানে স্তূপ, ঠিক আছে। তার মানে আলটিমেটলি এই যে আমার ইউজ টু আছে, এই ইউজ টুর পরে কি বসবে? এই ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে উত্তরটা কি হবে? কালেক্ট হবে। উত্তরটা কি হবে? কালেক্ট হবে। উত্তরটা কি হবে? কালেক্ট হবে। আমেরিকো ইউজ টু কালেক্ট, আমেরিকো ইউজ টু কালেক্ট ট্র্যাশ ফ্রম দ্য পাইল অফ ট্র্যাশ। কিন্তু যদি ইউজ টুর আগে এম মানে বি ভার্ব থাকে বা গেট ইউজ টু হয়, গেট ইউজ টু হয়, তাহলে এদের পরে ভার্বের কি হয়? এদের পরে ভার্বের ভিআইএনজি হয়। এটা লিখে রাখো, এটা পরীক্ষায় আসবে, 100% আসবে তোমাদের এইচএসসি 22-এ, ঠিক আছে? ওকে, এটা এটা আসবে। আমেরিকো ইউজ টু কালেক্ট ট্র্যাশ ফ্রম পাইল অফ ট্র্যাশ। কিন্তু যদি এমন হতো আমেরিকো ওয়াজ, আমি যদি এখানে একটা ওয়াজ অ্যাড করে দিতাম, ইউ নো, ইফ আই অ্যাড ইউজ টু, ইউজ টু মানে অতীতের অভ্যাসকে বোঝায় বাবা, অতীতের অভ্যাস। ওকে, তাহলে আমেরিকো ওয়াজ ইউজ টু, তখন অ্যান্সারটা কি হতো? কালেক্টিং হতো। তখন অ্যান্সারটা কি হতো?
কালেক্টিং হতো। খুবই ইজি একটা জিনিস। তাহলে অ্যান্সারটা কি হবে? আই অ্যাম অ্যান আর্লি রাইজার, আমি অনেক সকালবেলা বা ভোরবেলা উঠি, ভোরের পাখি। আই এম ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং, আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। এই ওয়াকিংটা আছে ভিআইএনজি মোডে। এই ওয়াকিংটা কিসে আছে? ভিআইএনজি মোডে। মনে থাকবে? মনে থাকবে তাহলে ইউজ টু দিয়ে কোয়েশ্চেন, ইউজ টু দিয়ে কোয়েশ্চেন মনে থাকবে? তাহলে আই এম অ্যান আর্লি রাইজার, আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, রাইট? আমি কি এটার সাথে অভ্যস্ত, অভ্যস্ততাকে বোঝাচ্ছে। যেহেতু আমি একজন আর্লি রাইজার, তাই আমি কি এগুলোর সাথে অভ্যস্ত। আমি খুব ভোরবেলায় কি করতে পারি? আমি খুব ভোরবেলায় হাঁটতে বের হতে পারি, রাইট? ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এনি কনফিউশন, এনি কোয়েশ্চেন, প্লিজ ডু আস্ক মি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি একটু উপরে গিয়ে দেখি, উপরে দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, ঘুম ধরছে, ভেরি নাইস। ঘুমের সময় ঘুম ধরবেই বাবা, কারণ রাত 12টায় ঘুমিয়ে পড়া উচিত। আই ডু আন্ডারস্ট্যান্ড, আই ডু আন্ডারস্ট্যান্ড বাবা, আই ডু আন্ডারস্ট্যান্ড। আই এম এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট ভাইয়া, এক্সট্রিমলি সরি যে আমরা ক্লাসটা আরেকটু আগে শুরু করলে আরেকটু, হ্যাঁ, পাঁচটা কিছু রেগুলারলি করা, ভেরি গুড, হ্যাঁ এটাই বোঝায়। আরেকটু আগে শুরু করলে আরো জমে যেত, তাই না? সো রাত 12টা বাজলে একটু ঘুম আসবেই, আমি জানি, আই আন্ডারস্ট্যান্ড ভাইয়া, আই রেসপেক্ট দিস। সো তোমার ঘুম আসলে তুমি ঘুমিয়ে যেতে পারো, কারণ আমরা আরো প্র্যাকটিস করবো। তো তুমি পরবর্তী অংশটা দেখে নিও, ঠিক আছে? বিকজ স্লিপিংটা খুব ইম্পর্টেন্ট, মানে স্লিপ টাইম মেনটেন করা এটা খুব জরুরি, খুব জরুরি। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন আসো তোমাদের সেই যে প্রথমে যে কোয়েশ্চেনটা করেছিল, কানেক্টর নিয়ে তো ক্লাসই নিব বাবা, কানেক্টর নিয়ে ক্লাস নিব এই উইকেই। কবে জানো? বললাম না, একটু চোখ রাখতে হবে গ্রুপে, একটু চোখ রাখতে হবে গ্রুপে। কানেক্টরস নিয়ে ক্লাস নিব, কানেক্টরস নিয়ে ক্লাস নিব ভাইয়া, ঠিক আছে? ফুল ক্লাস হবে, ফুল ক্লাস হবে কানেক্টরস নিয়ে। অনেক কিছু আমরা দেখবো, কানেক্টরস এর কি ঝামেলা বের করব, ঠিক আছে? ওকে, আই এম ইউজ টু জাম্পিং ইন দ্য মর্নিং, নট ব্যাড, খারাপ বলো নাই। অ্যাজ ইফ আর অ্যাজ দো, অ্যাজ ইফ আর কি? অ্যাজ দো, অ্যাজ ইফ আর অ্যাজ দো, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। এই অ্যাজ ইফ আর অ্যাজ দো ব্যাপারটা আমরা বুঝে নেই, খেয়াল করো। এই অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ দো মানেও হচ্ছে যেন। বহুবার পড়ছো, বহুবার নিজে নিজে পড়ছো, টিচাররা পড়াইছে, তোমরা জানো। তাহলে এখানে কি? যেন, ঠিক আছে? এটার মানে হচ্ছে কি? যেন। সো অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে একটা খেয়াল করো প্লিজ প্লিজ প্লিজ। অ্যাজ ইফ এর আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে অ্যাজ ইফ এর পরে কি হয়? অ্যাজ ইফ এর পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, অথবা আনরিয়াল পাস্ট, তার মানে ওয়্যার হয়। কি হয়? ওয়্যার হয়। এটাকে আনরিয়াল পাস্ট বলে। এটাকে কি বলা হয়? আনরিয়াল পাস্ট। কি বলা হয়? আনরিয়াল পাস্ট। ভাই আনরিয়াল পাস্ট কি? আনরিয়াল পাস্ট হচ্ছে এমন একটা ইমাজিনারি এক্সপ্লেনেশন বা এমন একটা ইমাজিনেশন যেখানে অ্যাকচুয়ালি কখনোই সেটা ঘটবে না বা ঘটছে না, কিন্তু আমরা ভেবে নেই এরকম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে এই যে হি বিহেভড অ্যাজ ইফ, তাহলে এখানে বিহেভ তো হচ্ছে ভার্বের ভি2। আবার দেখো, সাব্বির খান ইজ এ কোয়াক, মানে হাতুড়ে ডক্টর। হি বিহেভস, বিহেভস হচ্ছে ভি1। তো তুমি এখন চিন্তা করতে পারতেছো, তাই না? এই যে ভি1 থাকলে এক পাশে, ওই পাশে কি হবে? ভি2 অথবা ওয়্যার। এই জন্য এই ক্লাসের শুরুতে একজন বলেছিল হি বিহেভস অ্যাজ দো হি ওয়্যার আ ডক্টর বা এমবিবিএস, ইউ আর এন এমবিবিএস। তার মানে সে একে তো একজন হাতুড়ে ডক্টর, কিন্তু এমন একটা ভাব ধরতো যেন সে একজন ফুল টাইম ডক্টর। আছে না গ্রাম্য ডক্টর অনেকে, পল্লী চিকিৎসক। হি ওয়্যার ম্যাড, হ্যাঁ হি ওয়্যার ম্যাড, হি ওয়্যার এ প্রফেশনাল, হতে পারতো হি ওয়্যার এ প্রফেশনাল ডক্টর দাও, তাহলে আরো সুন্দর হতো। হ্যাঁ, কল্পিত চিন্তা, ভেরি গুড। তাহলে মনে রাখবে, যখনই অ্যাজ ইফ তুমি পড়তেছো, অ্যাজ ইফ হচ্ছে সিচুয়েশন বেসড লার্নিং। তার মানে সিচুয়েশনটাকে তুমি চিন্তা করতেছো, ও সে এমন একটা ভাব নেয় যেন, সে এমন একটা কথা বলে যেন, সে এমন একটা ঘটনা দেখায় যেন। সো এই হচ্ছে ঘটনাটা অ্যাজ ইফ এর। মন থাকবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি না বা পসিবল না। তাহলে আবার তুমি কি বলতে পারতা? হি বিহেভস অ্যাজ দো হি নিউ এভরিথিং
অ্যাবাউট মেডিসিন, সে মেডিসিন সম্পর্কে সব জানে। অনেক সময় গ্রাম্য কোয়াক গুলো মানে হাতুড়ে ডক্টর গুলো এরকম একটা ভাব ধরে যে ও মেডিসিন সম্পর্কে সব জানে, তাহলে এই নিউটা হচ্ছে ভার্বের V2, এই নিউটা হচ্ছে কি ভার্বের V2। শুধু এভরিথিং লিখে ফুল স্টপ দিলেও হবে। হ্যাঁ, হি ওয়্যার অল এভরিথিং না, এটা লেখা যাবে না। হি ওয়্যার অল এভরিথিং বলে কিছু নেই বাবা, হি ওয়্যার অল এভরিথিং বলে কিছু নেই, ঠিক আছে? আর এ MBBS ডক্টর না, আমি কিন্তু উচ্চারণ করেছিলাম এন MBBS। এই যে এম, এই যে এম উচ্চারণটা করতে গিয়ে আমরা একটা ভাওয়েল সাউন্ড নিয়ে আসি, দ্যাটস ওয়াই এন হবে। ভেরি গুড, নাইস। ওকে, তাহলে এখানে B8 আছে, V2, তাহলে এখানে অ্যানসারটা কি হতে পারে আমরা দেখে নেই। হি হ্যাড বিন ম্যাড, এটাও বোঝার দরকার আছে, কারণ যদি অ্যাজ ইফ এর আগে ভার্বের V2 হয়, অ্যাজ ইফ এর আগে যদি ভার্বের V2 হয়, তাহলে অ্যাজ ইফ এর পরে কি হয়? অ্যাজ ইফ এর পরে হয় হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে এখানে হ্যাড আছে, তারপরে এখানে কি আছে? V3 আছে। ভাইয়া কেমনে হইলো একটু বুঝাই দেন, একটু বুঝাই দেন, চলো এটা একটু বুঝাই দেই যে কেমনে এটা V3 হইলো। একটা ছক আঁকি, V1 V2 V3। সো ব্যাপারটা হচ্ছে এই যে এম ইজ আর আমরা লিখি, এম ইজ আর এবং বি লিখি, এই V2 তে থাকে ওয়াজ এবং ওয়্যার, এই V3 তে থাকে হচ্ছে বিন। খুব কমন একটা কোয়েশ্চেন আসে, খুব কমন একটা কোয়েশ্চেন আসে, এই যে দেখো, হ্যাভ ইউ এভার ড্যাশ টু সুন্দরবন? বলো অ্যান্সারটা কি হবে, কমেন্টে দ্রুত বলো, কমেন্টে অ্যান্সারটা কি হবে। তাহলে আমি যদি একটু বুঝি ঘটনাটা কি, যে আমার আলটিমেটলি এখানে কোয়েশ্চেন করেছে একটা, যে তুমি কি কখনো, এই যে এভার, এভার একটা অ্যাডভার্ব, এভার একটা অ্যাডভার্ব, তুমি কি কখন সুন্দরবন গিয়েছো? তাহলে অ্যান্সারটা কি হবে? বিন হবে, V3, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ইয়েস, পাস্ট ইনডিফিনিট থাকলে ওই পাশে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করেছো, খুব মজার কোয়েশ্চেন, ভালো লাগছে কোয়েশ্চেনটা, এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কোয়েশ্চেনটা করেছে হচ্ছে কি ব্যাপার, কোয়েশ্চেনটা কই গেল? মাত্র না দেখলাম কোয়েশ্চেনটা, হোয়ার ইজ দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেনটা কই গেল? উইল, উইল, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। উইল কি বি ভার্ভ কিনা? তোমরা এই কোয়েশ্চেনটা করেছো যে উইল কি বি ভার্ভ কিনা, তাই না? সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে উইল বি ভার্ভ না, উইল হচ্ছে একটা মোডাল ভার্ভ, লিখে রাখো, অক্সিলারি ভার্ভ, মোডাল অক্সিলারি ভার্ভ। উইল হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ভ, উইল হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ভ। গট ইট? আন্ডারস্টুড? মনে থাকবে অ্যাজ ইফ, অ্যাজ ইফ তাহলে মনে থাকবে। ওকে, অ্যাজ ইফ এর, অ্যাজ ইফ মনে থাকলে উইশ বা আই উইশ এটাও তোমাদের মনে থাকা উচিত। উইশ বা আই উইশ এটাও তোমাদের মনে থাকা উচিত, এটাও তোমাদের মনে থাকা উচিত। কি বলো? আই উইশ। এই আই উইশের পরেও সাধারণত আনরিয়াল পাস্ট হয়। কি হয়? আনরিয়াল পাস্ট হয়। ফর এক্সাম্পল, তোমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়েছো তখন পড়তা আই উইশ I were a bird, এটা তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতা। কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভে। আবার তোমরা এক্সক্লেমেটরিতে কি লিখতা? এক্সক্লেমেটরিতে লিখতা আই উইশের জায়গায় ইফ আই ওয়্যার আ বার্ড। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনারা যে কি ভুলভাল পড়ান না, এই আই চেনেন, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ওয়াজ বসে, এরকম উল্টা পাল্টা কেন করান আপনারা? আপনারা কেমন টিচার? সো ব্যাপারটা হচ্ছে আসলেই তো কেমন টিচার আমরা। সো ব্যাপারটা হচ্ছে যখন আমরা আই উইশ নামক এই পার্টিকুলার অংশটা ব্যবহার করি তখন অ্যাকচুয়ালি আমরা মানে এমন একটা ঘটনাকে বোঝাই। ঘটনাটা হচ্ছে কি, ইস এমন যদি হতো, একটা গান আছে না, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তাহলে এই যে আমি পাখি হতে চাই, এই জিনিসটা মানে অনেক মানে কমন,
আমাদের মানুষদের মধ্যে অনেক অনেক কমন। সো আই উইশের পরে তাই ওয়াজ বসে না, সেখানে ওয়্যারটা বসে। সো এখানে আই হোক, হি হোক, শি হোক, যেই বসুক সেখানে ওয়াজ না বসে ওয়্যার বসবে, দ্যাটস ইট। তাহলে আই উইশ আই ওয়্যার এ বার্ড ইফ আই ওয়্যার এ বার্ড। সো এখানেও একটা দেখো আসছে কোয়েশ্চেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ। কি বলেছে? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ। বুঝতে পারতেছ? আই উইশ, ভেরি গুড। আই উইশ আই ওয়্যার গুড ইন ইংলিশ, তাই না? আই ওয়্যার গুড ইন ইংলিশ। এখানেই তোমরা ভুলটা করো, গুড ইন বলে কোনো কিছু নেই, গুড ইন বলে কোনো কিছু নেই, গুড অ্যাট লিখে রাখো, গুড অ্যাট সামথিং, তাহলে গুড অ্যাট ইংলিশ। এটা বিসিএস এও আসছে বহুবার, বিসিএস এও আসছে। তাহলে গুড অ্যাট, আরেকটা হচ্ছে কি ব্যাড অ্যাট, অ্যাট বসবে, মনে থাকবে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন টেস্টেও আসে, ঠিক আছে? ওকে, আই উইশ আই ওয়ার এন এডুকেশন মিনিস্টার, হ্যাঁ হবে, টেনশন কি? তাহলে আমরা এখানে অ্যান্সার কি পাবো? আই ওয়্যার ওয়েল ভার্সড ইন ইংলিশ। এটা একটু একটু বেশি, মানে কি জানো, মানে কি বেশি সুন্দর লাইন, এটা না লিখলেও চলবে। সো আই উইশ আই ওয়্যার ওয়েল ভার্সড ইন ইংলিশ লিখতে পারো, আই উইশ আই ওয়্যার গুড অ্যাট ইংলিশ লিখতে পারো, ঠিক আছে? অথবা অনেকে ভুলে যায় আই উইশের পরে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, কুড প্লাস ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম বসে। সো আই উইশ আই কুড লার্ন ইংলিশ প্রপারলি, এটা উত্তর হতে পারে। কি হতে পারে? এটা উত্তর হতে পারে, মনে থাকবে। দেখো, আই উইশ আই কুড লার্ন ইংলিশ প্রপারলি, তাহলে উইশের পরে কুড প্লাস ভার্বের বেস ফর্ম, এটা লিখে রাখো, এটা অনেকে ভুলে যায়, সামহাও অনেকে ভুলে যায়। ওকে, ঠিক আছে, এটা ভোলা যাবে না। হ্যাঁ, দক্ষতা থাকলে অ্যাড বসে, ভেরি গুড। এই যে বুঝছো, তাহলে দক্ষতার ইংলিশ কি বলতো? দক্ষতার ইংলিশ হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি, অ্যাবিলিটি কি? নাউন। অ্যাবিলিটির অ্যাডজেক্টিভ কি? এইবল। এইবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার বিপরীত শব্দ কি? এটার বিপরীত শব্দ আনএবল। কতবার যে আসছে, কতবার যে আসছে। ইয়েস, আই উইশ আই কুড হাগ ইউ। ইয়েস প্লিজ, তুমি যাকে হাগ করতে চাচ্ছ তাকে আমরা এভাবে ফু দিয়ে পাঠিয়ে দিলাম তোমার জন্য, ঠিক আছে? সে তোমাকে হাগ করে নিবে, টেনশন নেই। ওকে, পারফেক্ট, সুন্দর। ওকে, পারফেক্ট। তাহলে আই উইশ দিয়ে পারবা তোমরা, রাইট? হোপফুলি তোমরা পারবা, ঠিক আছে। তাহলে এইখান থেকে একটা জিনিস মনে পড়লো, এটা পরীক্ষায় আসে, আমার মনে হয় এটা দেখাই দেওয়া উচিত, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এটা আসে, এটা একটু পরীক্ষায় আসে, এটা এটা অ্যাডমিশন টেস্টে আসছে বহুবার। এই কোয়েশ্চেনটা লিখো, ড্যাশ ইংলিশ ক্যান স্পিক ড্যাশ ইংলিশ ওয়েল। বলো এখানে কি উত্তর হবে? দ্রুত, আই এম ওয়েটিং ফর দ্য অ্যান্সার্স, আই এম ওয়েটিং ফর দ্য অ্যান্সার্স। এই যে এটা হচ্ছে কোয়েশ্চেন, ড্যাশ ইংলিশ ক্যান স্পিক ড্যাশ ইংলিশ ওয়েল। দ্রুত দ্রুত বলো, দ্রুত বলো, আমি মাথা নিচু করলাম। ওকে ওকে, ড্যাশ ইংলিশ ক্যান স্পিক ড্যাশ ইংলিশ ওয়েল, কি হবে উত্তর? দ্রুত বলো, দ্রুত দ্রুত। No answer. No answer means no activity in the class. No answer means no activity in the class, and that is, that should not be happen. That should not be happened. Okay? এটা কিটা হওয়া উচিত না কিন্তু। ওকে ওকে, পারফেক্ট পারফেক্ট, নাইস, এই তো, ঠিক আছে। ওকে, দেখো খেলাটা দেখো,
খুবই ইজি বেটা। এখানে ইংলিশ যখন জাতিকে বোঝায়, কাকে বোঝায়? জাতিকে বোঝায়। এই এত সিম্পল কোয়েশ্চেন, তখন দা ইংলিশ, দা ইংলিশ বা দা ইংলিশ পিপল, দা ইংলিশ। তাহলে দা ইংলিশ মানে ইংরেজ জাতি যারা আছে, ক্যান স্পিক ইংলিশ, যখন ভাষা ল্যাঙ্গুয়েজ তার আগে ক্রস, সো ক্যান স্পিক ইংলিশ ওয়েল। খুবই ইজি কোয়েশ্চেন, খুবই খুবই ইজি কোয়েশ্চেন, আনকোরাদের জন্য অনেক ইজি। তবে একটা জিনিস বলে দেই, এটা ইজি হলেও এইটা আসে যদি কোনো ল্যাঙ্গুয়েজের নাম লেখো, ধরো এটা একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের নাম প্লাস ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা অলরেডি থাকে, এটা লেখো, এটা মিস করিও না, তখন তার আগে দা হয়। তার মানে দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যদি ইংলিশ ওয়ার্ডটার পরে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা থাকে তাহলে তার আগে দা হয়। মনে থাকবে, একদম নির্দিষ্ট করে, ঠিক আছে? একদম নির্দিষ্ট করে বোঝানোর জন্য, একদম নির্দিষ্ট করে বোঝানোর জন্য। ওকে, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই যে বলে দিলাম, এটা কোনো না কোনো পরীক্ষায় আসবে এবার অ্যাডমিশন টেস্টে তোমরা যখন দিতে যাবা। তাহলে দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যখন ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকবে তার আগে দা বসাবা, তার আগে কি বসাবা? দা বসাবা। কেন ভাইয়া?